যার জন্য এই আত্মপ্রস্তুতি শিবিরের প্রয়োজন হয়ে পড়েছে। এই জাতীয় সমস্যাগুলো আমি হালকা টাচ দিয়ে যাব, তারপর মূল আলোচনা পর্বে ঢুকবো। সন্তানদের জাতীয় সমস্যাটা হলো এরকম, আপনার প্রত্যেকেই কম বেশি বুঝতে পারছেন যে হিসাব মতো আমরা কিন্তু এখন প্রত্যেকের পরীক্ষার হলে, মানে যার যার বাড়ি এক একটা পরীক্ষার হল এবং প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে। সারা বছর আমরা পড়াশোনা করিনি, পড়াশোনা না করলে কি হয়, প্রশ্নপত্র পড়লে তখন তো মাথা চিন্তাতে হবে কি লিখবো কি লিখবো। 3 ঘন্টার টাইম পরীক্ষা, 3 ঘন্টার সময়ের মধ্যে 2 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তখন ছাত্র মাথা চলকে যাচ্ছে কি লিখবো কি লিখবো। এদিকে পরীক্ষক ওয়ার্নিং বেল ঘন্টা বাজাচ্ছে না, ওয়ার্নিং বেল বাজাচ্ছে, মানে 9 মিনিট পরীক্ষার টাইম, তখন তার লেখার সময় নাই। তো এখন আগের আগে যে সমস্ত ভাইরা বললেন, তারা প্রত্যেকে কিন্তু এখন পরীক্ষা হলে তারা নিজেরা বলছে, নিজেরা কিন্তু কেউ শান্তিতে নাই। এবারে প্রশ্নপত্রের সঙ্গে যদি সাজেশনটা দিয়ে দেওয়া হয় তাহলে তো পরীক্ষার আর কোনো গুরুত্ব থাকে না, থাকে কি? তো এখন ঠাকুর অন্তর্ধানে যাওয়ার পরে মাননীয় পরপিতার মনোনীত সম্পাদক চিত্রশিক্ষার মহাশয় 30টা বছর হাল ধরে ছিলেন, আমাদেরকে গাইডলাইন দিতেন, যে কোনো সমস্যা নিয়ে আমরা যেতাম, তিনি তা সমাধান করতেন। এখন আমাদের সম্পূর্ণ পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কেন না, এতদিন ধরে আমরা ঠাকুরকে যে গেছি, তার কাছে তার তত্ত্ব শুনেছি, তার ক্লাস শুনেছি, তার বক্তব্য শুনেছি, তার বইপত্র পড়াশোনা করেছি, কতটুকু ঠাকুরকে চিনলাম, জানলাম, ঠাকুরের গুরুত্ব, গুরুর গুরুত্ব কতখানি আমরা উপলব্ধি করতে পারলাম, সেই পরীক্ষা দেওয়ার সময় এসেছে, তাই তো? তার জন্য এই গ্যাপিংটা তৈরি করা হয়েছে। এই গ্যাপিংটা হবে, এটা অনেক আগে আমি জানতাম, দাদার সাথে অনেক গোপন আলোচনা হতো, যেটা আমি চিত্তদার এই ঘটনা ঘটার 8-9 মাস আগে পয়লা বৈশাখে বাগড়ার অনুষ্ঠানের দিন বর্ষপূর্তিতে যুগান্তর বলে বই বের করেছিলাম। তাতে একটা জায়গায় লিখেছিলাম যে পরমের বলা চিত্ত কিছুদিনের জন্য আড়ালে যাবে, আছে না যুগান্তর বইতে? তার 8-9 মাস পরে কিন্তু চিত্তদার এই ঘটনাটা ঘটলো। এখন আবার চিত্তদা কোথায় আছে তার অনেক কথা আমার কাছে আছে, সেগুলো কিন্তু ওপেন বলা যাবে না, ঘরোয়া আলোচনায় ডাকবেন, আলোচনা করবো। কিন্তু এই গ্যাপিংটা তৈরি করা হয়েছে এই কারণে, এটা ইচ্ছাকৃত, যে সেলফ ডিফেন্সে আমি ঠাকুরকে কতটুকু চিনলাম এতদিনে, আমি এতদিনে ঠাকুরকে কতটুকু বুঝলাম, আজকে আমাকেই তার মূল্যায়ন করতে হবে। এখন কোন দাদা এসে বলে দেবে না যে ঠাকুর অমুক, ঠাকুর তমুক, ঠাকুর এত ক্ষমতা সম্পন্ন, এগুলো কেউ বলে দেবে না। এখন আমার পরীক্ষা আমাকে দিতে হবে, আমার মূল্যায়ন আমাকে করতে হবে, আমার কর্তব্য আমাকেই নির্ধারণ করতে হবে। সেই সেলফ ডিফেন্সে এখন আমাদের প্রত্যেকে পরীক্ষা দেওয়ার দিন এসেছে, প্রত্যেকে। তার জন্যই গ্যাপিংটা, যে আমরা সবাই ভাবছি যাবো ঠাকুর উঠতে পারছি না, চিত্তদাতে পারছি না, তাহলে সত্যি কি বিপ্লব হবে? এটা সম্ভব, মুখে বলছি না, কিন্তু মনে যেন কোথাও একটা উঁকি ঝুঁকি দিচ্ছে মনের কোনায়, ঠাকুর কি আর আসবে, ঠাকুরের বিপ্লব কি আর হবে? এই যে একটা দত্ত 30 বছর 31 বছর হয়ে গেল, আর কি ঠাকুর আসবে? আবার কেউ কেউ ভাবছে যদি আসে আসুক, না আসে না আসুক, ঘর সংসার করে যায় মন দিয়ে, বিপ্লব হলো হলো, না হলো না হলো, এরকম অনেকেই বলতেও শুনছি। অনেকে মন দিয়ে গাড়ি বাড়ি করে ফেলছে, সুন্দর সাজানো গোছানো মুম্বাই নিমন্ত্রণ করছে, প্রদীপ ভাই আমার বাড়িতে একদিন আসবে, নাম দেবো। নাম তো সবসময় দাও, এত গুরুত্ব দিয়ে বলার কি আছে? না কেমন রাজপ্রাসাদটা বানালাম একটু দেখে যাবে না?
এবং আমি তো তোমার নামেই নামে নিমন্ত্রণ করছে তোমার বাড়িতে, তোমার রাজপ্রাসাদ দেখবার জন্য তো আমি যাবো না? খুব ভালো ভালো কর্মী, সক্রিয় কর্মী। তার মানে কি, ভিতর থেকে আমার একটা জড়তা এসে গেছে, ভিতর থেকে একটা অবিশ্বাস, একটা দ্বন্দ্ব কাজ করছে যে ঠাকুর আর নেই, ঠাকুর আর আসবে না। কিন্তু মুখে বলতে পারছি না, যেহেতু এতদিন সবাইকে বলে এসেছি ঠাকুর আছেন আসবেন, মুখ ফুটে বলতে পারছি না। মাঝপথে কি হচ্ছে, আমি অব্যক্ত চ্যালেঞ্জ নিচ্ছি ঠাকুরের কাছে যে দেখি তুমি কিরকম ভাবে আসবা, তুমি কি করে বেদভিত্তিক সমবাদ প্রতিষ্ঠা করো। মানে হিসাব মতো আমরা ঠাকুরের সাথে একটা অব্যক্ত চ্যালেঞ্জ নিয়েছি, দেখি তুমি কি করে সমবাদ প্রতিষ্ঠা করো, আমরা তোমার কোন নির্দেশই মানব না। সেটা মুখে বলছি না, সেটা আমার আচরণ দিয়ে বলে দিচ্ছি। আমরা তো নিজেদের দাবি করি আমরা বেদ করবি, তাই তো? আচ্ছা, এই যে সোশ্যালে যারা মানুষগুলো সোসাইটিতে বাস করছে, তাদের সাথে আমাদের ভাড়া কোথায় লাগান তো? তারও রবিবার হলে প্রত্যেক দোকানে লাইন দেয়, আমরাও দিই। তারাও গাড়ি বাড়ি করছে, আমরাও গাড়ি বাড়ি করছি। তারাও ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, আমরাও ভালো মন্দ খাওয়া দাওয়া করছি। তাহলে তাদের সাথে বর্তমান সমাজের মানুষের থেকে একটা বেদকর্মীর ফারাক কোথায়? বললাম বেদকর্মীর ফারাকটা কোথায়? আমাদের যে নিঃস্বার্থ নিষ্কাম সেবার মন, মায়ের মতো মন, সেই মন কোথায় তৈরি হচ্ছে, আমাদের হয়েছে কোথায়? এখন পর্যন্ত সেই নিঃস্বার্থ নিষ্কাম সেবার মন ঠাকুর যেদিন আবির্ভূত হলেন, অমাবস্যা রাতে 1327 23 কার্তিক রাত 10:20 আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলি বন্ধ করে দিলেন। অমাবস্যা আসলেন কেন? উনি তো পূর্ণিমায় আসতে পারতেন, উনি তো আবির্ভূত পূর্ণিমাতে হতে পারতেন, অমাবস্যা আসলেন কেন? প্রশ্ন জাগে না? এই অমাবস্যা আসলেন এই কারণে যে গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য। তাহলে তো প্রশ্ন আসে, ঠাকুর যখন নিজেই সব করতে পারেন, তাহলে আমাদের এত ভক্তদল সৃষ্টি করে আমাদেরকে দিয়ে এত কাজ করানো কেন, এত দৌড় করানো কেন? প্রশ্ন আসতেই পারে। ঠিক একই প্রশ্ন অর্জুন কৃষ্ণকে করেছিল, যখন তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন, রথ থেকে নেমে গেছে অর্জুন, আমি যুদ্ধ করবো না, আমার আত্মীয় স্বজন ভাই এদেরকে আমি কি করে মারবো, আমার দ্বারা যুদ্ধ হবে না, রথ থেকে নেমে গেছে। তখন কৃষ্ণ বিশ্বরূপ দেখাচ্ছে, বিশ্বরূপ দেখে ভগবান কৃষ্ণ দেখিয়ে দিচ্ছে যে কুরুক্ষেত্রের প্রান্তরে হাজার হাজার মানুষ মরে পড়ে আছে। তখন পাল্টা অর্জুন প্রশ্ন করছে, তুমি যখন সবই মেরে রেখেছো, তাহলে তুমি আমাকে দিয়ে যুদ্ধ করাচ্ছ কেন? তখন কৃষ্ণ বলেছিলেন, আমি সব মেরে রাখলেও সমাজটা তোমাদের, সমাজকে কলুষিত করেছো তোমরাই, সমাজকে পবিত্র করার দায়িত্ব তোমাদের। অতএব আগামী দিনের যে কর্মযজ্ঞ আসতে চলেছে, সেই কর্মযজ্ঞে কি হবে না হবে, এবং আগামী দিন বেদের যুগ কিভাবে প্রতিষ্ঠা পাবে, এবং আগামী দিনের যে মহাভারত সেটা লেখা হয়ে গেছে, সেটাও রেডি। তাহলে আমাদের কি এই দৌড় করানো কেন? এই প্রচার করো, এই জনগণ জাগরণ করো, এত তত্ত্ব প্রচার, এত নাম প্রচার কেন? তিনি তো সুপ্রিম পাওয়ার। এর আগে আপনারাই বললেন যে তিনি নাদধ্বনির মালিক, যে বিশ্ব ব্রহ্মাণ্ড হতে সৃষ্টি হয়েছে সেই নাদধ্বনির মালিক আমি। তাহলে তিনি তো সবই করতে পারেন, তাহলে আমাদেরকে দিয়ে এই কাজটা কেন করছেন? যেহেতু সমাজটা আমাদের, আমরাই সমাজকে কলুষিত করেছি, পবিত্র করার দায়িত্ব আমাদের। তাই ঠাকুর বেদসূত্র সার বইতে বললেন, একদম লাস্টের দিকে পড়ে দেখবেন, আমি ক্ষেত্র তৈরি করাই আমার কাজ, সেই ক্ষেত্র তৈরি করতে তোমরা যত দেরি করবে, প্রয়োজনে আমাকে তত দেরি করতে হবে। আছে না বেদসূত্র বইতে? প্রয়োজনে আমাকে তত দেরি করতে হবে। প্রয়োজন কথাটা তিনি কিন্তু বলে রেখেছেন। 1970-এর দশক মেদিনীপুর থেকে একদল সান্ডা পান্ডা মস্তান টাইপের আর কি গেছে, বাবা তুমি সবসময় বলো বিপ্লব করবে বিপ্লব করবে, আমরা সব রেডি হয়ে এসেছি, বলো তুমি কখন ডাক দেবে। ঠাকুর আবার একটু যোগ করে বলছে, সব রেডি? হ্যাঁ বাবা। আবার এইসব আনছস তো? ঠাকুর জানো, সবই জানেন, তুমি রসিকতা করছে, এসব আনছস তো? বলো হ্যাঁ বাবা। হ্যাঁ 1,20,000 টাকা দাম। বলো উঠছে, বার কর বার কর বার কর, আমার পাশে জমা রাখ। মেশিন টেশিন গুলো পাশে জমা রেখেছে। বুঝছস বুঝছস, আমার অপারেশন স্টার্ট রাত্রি 12টা। তারপরে ওরা প্রশ্ন করলো না, ও ঠাকুর যখন বলেছেন রাত্রি 12টার পরে অপারেশন স্টার্ট করবেন, যে কখন কোন মাসে কোন বছরে ওরা আর প্রশ্ন করলো না, ওইটুকু শুনে তারা বাড়ি চলে গেল।
আর এক দল কিছুদিন পরে এসছে, বাবা তুমি বিপ্লব করবে বলো, আমরা সব রেডি, বলো তুমি কবে ডাক দেবে। ঠাকুর বলছেন সব রেডি তোরা? বলছে হ্যাঁ আমরা সব রেডি, সব রেডি হয়ে এসছি। ঠাকুর কিছুক্ষণ হিসাব করলেন, হিসাব করে বললেন তোরা সব তৈরি বলছিস বটে, কিন্তু আমি দেখছি আমার হিসাবে 145 জন, মাইন্ডেড পয়েন্ট করবেন, আমি দেখছি আমার হিসাবে 145 জন তৈরি। ঠাকুর বলছেন, এটা 80 দশকের কথা বলছি, আমার হিসাবে 145 জন তৈরি, আমি আমার কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত মাঠে নামবো না। এটা 80 সালে ঠাকুর বলে রেখেছেন। 80 সাল না 80 দশকে, পার্টিকুলার দিন তারিখ বলতে পারবো না, যে আমি আমার কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত মাঠে নামবো না। ঠাকুরের কোটা কত কত পূর্ণ হলে তবে তিনি মাঠে নামবেন, সেটা তো কেউ প্রশ্ন করেনি। তারাও যারা গেছিল তারাও প্রশ্ন করেনি। 80 দশকে ঠাকুর হিসাব করে বলছেন আমি আমার হিসাবে দেখছি 145 জন তৈরি। তাহলে 145 থেকে তিনি তার কোটাটা কত তবে তিনি মাঠে নামবেন, সেটা তো কেউ প্রশ্ন করেনি। তাই ঠাকুর উত্তর দেননি। একদিন অসীমদা করাজবগির সন্তান দলে আর একটা সম্পাদক ছিল, অসীম বসু। ঠাকুরের দুটো ডান পায়ের বুড়া বলছে, চেপে বলছে কর্তা আজকে তোমাকে কইতেই হবে তুমি কবে বিপ্লব করবা। ঠাকুর বলছে কইতেই হবে? হ্যাঁ কইতেই হবে, তুমি সবসময় বিপ্লব করো, আজকে তোমাকে কইতেই হবে তোমাকে তুমি কবে বিপ্লব করবা। ঠাকুর বলছে কইতেই হবে, কইতেই হবে। ওই ধর মার্চ আশ্বিন গিয়া, ঠিক এই কটা শব্দ কিন্তু, 3টে 4টে, ওই ধর মার্চ আশ্বিন গিয়া। অনেকে মার্চ থেকে আশ্বিন, আশ্বিন থেকে মার্চ ব্যাখ্যা করে, ঠাকুর কিন্তু এই থেকে বলেনি, ধর মার্চ আশ্বিন গিয়া। তো অসীম দা আমার একটু অ্যাকাউন্টেন্সি ছাত্র ছিল, অঙ্ক শাস্ত্র ভালো জানো, তুমি কি আমাকে বোকা পাইছো? হ্যাঁ, কোথায় মার্চ আর কোথায় আশ্বিন, ইংরেজি বাংলায় কি মিশি উল্টো পাল্টা আমাকে বোঝাচ্ছ। তখন ঠাকুর বলছেন ওই হিসাবটা তো আমি পারি না, বলে তোরা কইরা দাস। তাহলে মাস বলা হলো, মার্চ এবং আশ্বিন, কিন্তু কোন বছরে কিন্তু ঠাকুর কোনোদিন বলেননি। আজকাল ফেসবুক খুললে দেখতে পাই একটা জিনিস, চিত্তদার নামে অনেকেই ভবিষ্যৎ কি বলে বাবা, কি সব ভবিষ্যৎবাণী, কতটা ভবিষ্যৎবাণী করেছে, 118টা না কত, এইসব লেখালেখি করছে। এরা বোকা, এরা জানে না চিত্ত শিকদারকে মূল্যায়ন করতে গেলে, কারণ চিত্ত শিকদারকে সম্পাদক মূল্যায়ন কে করেছেন? ঠাকুর। আপনি আমি কে করেছি? তৎকালীন সময় কে করেছিল? যে কেন্দ্র কমিটি গঠন হয়েছিল 1966 সালে, 65 সালে বালক সন্তান দল হয়েছিল। তার আগে ছিল সাংস্কৃতিক চক্র, বিশ্ব কল্যাণ, আর NSS, তাই সেগুলো বাদ। তারপর 1965 সালের 14 এপ্রিল তিনি বাংলা পয়লা বৈশাখে 65 সালে বালক সন্তান দল করলেন। তার 1 বছর পরে 66 সালে তিনি সন্তান দল বললেন, বালক কথাটা বাদ দিয়ে দাও। অনেকে ভাবতে পারে এটা বালক ব্রহ্মচারীর দল, বালক কথাটা বাদ দিয়ে 66 সালে সন্তান দল গঠন করা হলো। সেই সন্তান দলের জন্মলগ্নে অচলদাকে বলা হলো তুমি একটা কমিটি বানিয়ে নিয়ে এসে, উনি ওনার পছন্দ মতো কর্মীদের বানিয়ে, ওনার মনোনীত কর্মীদের নিয়ে একটা কমিটি গঠন করে ঠাকুরকে দেয়া হলো। ঠাকুর সব থেকে বলে চিত্তরে কোথায় রাখছস? না সদস্য পদে। ঠিক আছে, যা করছিস থাক, আমি আমার একটা মনোনীত সম্পাদক দিলাম চিত্ত শিকদার। এই হয়ে গেল কাল। ঠাকুর তাকে মূল্যায়ন করলেন। সেই সময় অনেকে বলে কে উপস্থিত আছে, কে সাক্ষী আছে, এটা ঠাকুরকে বলেছিল। বিল্লভ ভাই ঠক্কর, তার ছেলে দীপক ঠক্কর এখনো বোম্বেতে বিশাল বড় কোটিপতি, বিশাল বড় ব্যবসায়ী, সাক্ষী ছিলেন এবং কয়েক লক্ষ টাকা তিনি ডোনেশন দিয়েছিলেন সেই দিনে। এবং ঠাকুর 1 টাকা দিয়ে প্রথম সদস্য পদ নিয়েছিলেন। এসব ইতিহাস অনেকে জানে না। তো চিত্ত শিকদারকে মূল্যায়ন করতে গেলে একটু আধ্যাত্মিক ভিত না থাকলে চিত্ত শিকদারকে মূল্যায়ন করা যায় না। আমরা এখানে দাদা ভোজনা করতে আসিনি, যেহেতু পরমপিতা তাকে মনোনয়ন দিয়েছেন, তাকে সম্পাদক পদে বসিয়েছেন, তাই সাংগঠনিক তত্ত্ব আলোচনা করতে গেলেই তার প্রসঙ্গটা এসে যাচ্ছে। এটা ভাববেন না যে আমি চিত্ত শিকদারের ভোজনা করছি, বাস্তব সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবার দেখছি ফেসবুকে ইচ্ছা মতো কেউ লিঙ্গেশ্বর বাবা নোংরা ভাষায় যাচ্ছে তাই করছে, কিন্তু আমরা একটাবার ভাবিনি চিত্ত শিকদার সবই জানতেন, কবে বিপ্লব হবে, কখন হবে, কিভাবে হবে সবই জানতেন, কিন্তু আমরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
এমনও ঘটনা ঘটেছে, চিত্তদাকে পার্সোনাল ইনভাইট করে আমরা 4-5 জন বিশেষ বিশেষ আমাদের পছন্দ মতো গুরু ভাইদের নিয়ে একটা পার্সোনাল, দাদা যা যা খেতে ভালোবাসে তাকে নিয়ে দাদাকে খাইয়ে দাইয়ে নিয়ে কানের ধারে গিয়ে বলছে, দাদা আপনি তো সবই জানেন, বিপ্লব কবে হবে একটু বলুন না। আমরা কাউকে বলবো না। কি কি বললে? ও আমার তো বয়স হয়েছে, আজকাল একটু কানে কম শুনি তো, এত করে কানের ধারে জোরে জোরে বললাম যে আপনি তো সবই জানেন, তা আপনি বলুন না ঠাকুরের বিপ্লবটা কবে হবে। কি বলছো? আমি আসলে কানে কম শুনি তো, বয়স মানে এতক্ষণ কানে কম শুনছিল না বলে পরিষ্কার ঠাকুরের গোটা কথা তত্ত্ব বলে বেরিয়ে গেল। আমরা ভাবলাম আমাদের খাওয়ানোটা বেকার হয়ে গেল। ঘটনাটা কি ঘটলো? উত্তরবঙ্গ থেকে একদম গুরু ভাই এসছে ঠাকুর চিত্তদার বাসায় ইচ্ছাপুরে, লকডাউনের আগের কথা বলছি। তাদের আশা মানে কি, যে ফোন করে যে আলোচনা তাদের প্রত্যেকের একই বক্তব্য। আমি ভবানীপুরে বাসার একটা ঘটনা বলছি। আমি খুব ছোটবেলা থেকে ভবানীপুরে যাতায়াত করতাম। 5-7টা ভাই বসে আছে, ঠাকুরের তত্ত্ব আলোচনা করছেন চিত্তদা। তখন এই ঘুরিয়ে ঘুরিয়ে ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোন ঘুরিয়ে ঘুরিয়ে ফোন আসতো। ফোন এসছে, ক্লাস করতে করতে চিত্তদা উঠে গিয়ে বলছেন, যাই একটু কোরামিন দিয়ে আসি। এটা আমার নিজে কানে শোনা। ফোনটা ধরতে যাচ্ছে, ল্যান্ড ফোনটা ধরতে যাচ্ছে, বলছে যাই একটু কোরামিন দিয়ে আসি। এটা আমার নিজের কানে শোনা। মানে উনি সবই জানেন। উনি জানেন যে কেউ না কেউ ফোন করেছে, আমাকে ফোন করলে জিজ্ঞেস করবে যে দাদা আর কত দেবে, আর কবে বিপ্লব হবে। মানে এটা দাদার মুখস্থ হয়ে গেছিল। তো সেরকম একটা প্রশ্ন একদল গেছিল উত্তরবঙ্গ থেকে দাদার বাসায় ইচ্ছাপুরে লকডাউনের আগে। ওই একই প্রশ্ন, আপনি এইভাবে দিনের পর দিন বিভ্রান্ত করছেন, হ্যাঁ বিপ্লব হবে, ওই হবে, অমুক মাসটা দেখো, অমুক সালটা দেখো, অমুক বছরটা দেখো। হ্যাঁ, এরকম উত্তপ্ত প্রশ্ন করার পরে তারা যা বলার দাদা বলে দিয়ে তারা চলে গেলে। তারপরে একা আপন মনে রাগে গস গস করতে বলছে, সব গুরু ভাই বেরিয়ে গেছে। আমার কাছে আসলেই ঠাকুরের অন্য কোনো তত্ত্ব জিজ্ঞাসা করে না, শুধু একটাই বিষয়, দাদা আর কত দেরি, বিপ্লব কবে হবে। আমি কি বিপ্লবের কন্ট্যাক্ট নিয়ে বসে আছি? একই বিষ সবাই পেয়েছে, তাহলে আমাকে কেন প্রশ্ন করা হবে বিপ্লব কবে হবে? আপন মনে ভুগছে, রেগে রেগে জোরে চিৎকার করে করে বলছে। ইচ্ছাপুরের আবাসিক যারা ছিল তারা শুনেছে, তাদের থেকেই আমার শোনা। আর কিছুক্ষণ পরে একটু মাথাটা ঠান্ডা হয়ে গেলে বলছে, জানলেও তো বলতে পারি না। আজকে এটা শুধুমাত্র কর্মী শিবির বলে, যার জন্য এগুলো বলছি। এগুলো আমি তো আর বাইরে গিয়ে বলতে পারবো না। সমস্ত জেলার টোটাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসামের প্রতিনিধিরা এসেছেন, তাই আপনাদের এই তথ্যগুলো জেনে রাখার দরকার, তাই আমি বলছি, না হলে আমি এগুলো বলি না সাধারণত। তো বলছে জানলেও তো বলতে পারি না। মাথাটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আপন মনে বলছে, জানলেও তো বলতে পারি না, কাকে বলবো? আজ যদি বলি অমুক সালে বিপ্লব হবে, অমুক তারিখে বিপ্লব হবে, মুহূর্তের মধ্যে বায়ুবেগে ভাইরাল হয়ে যাবে। তার কয়েকদিনের মধ্যেই আমাকে কোমরে দড়ি টানতে টানতে স্ত্রী ঘরে নিয়ে যাবে, পিছন ফিরে তাকাবো কেউ নাই। কোন একটা আবাসিক তার মুহূর্তের মধ্যে সে শুনে ফেলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, প্রদীপদা মারাত্মক ঘটনা শুনলাম। কি ব্যাপার? এই ব্যাপার। তা এই যে 1993 সালে উনি যদি বলে দিতেন যে ঠাকুরের বিপ্লব হতে আর 50 বছর দেরি আছে, সন্তান দলের অ্যাক্টিভিটি থাকতো? ওখানেই সন্তান দল শেষ হয়ে যেত। 1993 সালে নির্বিকল্প সমাধি যে কথাটার উপর দাঁড়িয়ে আজকে সন্তান দল দাঁড়িয়ে আছে, এই একটা কথার উপর দাঁড়িয়ে আমরা যে এত কথা বলছি, এত বক্তৃতা করছি, এত প্রচার করছি, এই একটা শব্দের উপর দাঁড়িয়ে সন্তান দল এখন দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে নির্বিকল্প সমাধি। এই নির্বিকল্প সমাধির ডায়াগনোসিস কে করেছিল? কে করেছিল? সন্তান দলে তো এত রীতি মহারথী ছিল। ঠিক ওই দিনের ওই মুহূর্তের জন্য ডাক্তার বিআর সেনগুপ্তকে 30 মিনিট ঝড়ের গতিতে বুঝিয়েছিলেন যে আপনি ডেথ সার্টিফিকেট লিখবেন না, ঠাকুর যা করতে এসছে তার জীবদ্দশাতেই তিনি করে দিয়ে যাবেন, আপনি লিখবেন না ডেথ সার্টিফিকেট। তারপরে বাধ্য হয়ে ডাক্তার বললো, ঠিক আছে আপনাদের ধামে আমরা পুলিশ প্রোটেকশন দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনারা ওখানে নিয়ে যা পারেন করুন। ঘটনাটা কি, ভিতরের তত্ত্বটা কি, আপনাদের কর্মীরা যারা এসেছেন তাদের জন্য তত্ত্বটা বলে রাখি। 5ই মে যে ঘটনাটা ঘটেছিল 1993 সালের ভোরের বেলা, সারা রাত উনি পায়চারি করছেন, ঘুমাতে পারছেন না, গায়ে একটা পতুয়া, একটা লুঙ্গি পরা, সেই অবস্থা সারা রাত পায়চারি করছে, ঘুম আসছে না। হঠাৎ ভোর 4টে দিকে ভবানীপুরে বাসার নিচেতে একটা শব্দ হলো, চিত্ত ধরে ঠাকুরই এখন নিজ রেখেছে, যেতে হবে। এগুলো কোনো গাঁজা গল্প বলছি না, আজকের আপনাদের জেনে রাখা প্রয়োজন।
তো উনি তাকে মুখি তাক মেরে দেখলো তো কেউ তো নাই, বলে আবার পায়চারি করছে, অস্বস্তি লাগছে নিজের ভিতরে। তার কিছুক্ষণ পরে আবার ডাক দিল, চিত্ত তুই এখনো আছিস? ঠাকুর তোকে এখনই ডেকেছে, যেতে হবে। চিত্তদা কাল বিলম্ব না করে ওই লুঙ্গি পরা অবস্থায় ভবানীপুর থেকে কোঠারি নার্সিং সেন্টার পর্যন্ত তিনি প্রায় দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছে হাজার হাজার পুলিশে ছয়লা, সুকচরে যত আবাসিক বৃন্দ তারা সব ছয়লা, সুকচরে কোঠারি নার্সিং সেন্টারে ঢোকার মুখে, আজকে নাম বলতে আপত্তি নেই, শ্রদ্ধা দ্বিজেন চক্রবর্তী মারা গেছেন, তিনি ওখানে উপস্থিত। চিত্ত আইলি রে, চিত্ত আইলি, ঠাকুর তো মরে গেছে রে, ঠাকুর মরে গেছে বলে মায়া কান্না শুরু করে দিয়েছে। চিত্তদা বলো ঠিক আছে, আমাকে একটু দেখতে দেন ঠাকুরের কাছে। না, দেখে কি হইব, যে অন্ত্যেষ্টির ব্যবস্থা করে গিয়া। দাদা তখন একটা কথা বলে ফেলেছিলেন মুখ ফুটে, দাদার মুখেই শোনা, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, যে আমাকে যদি ঠাকুরকে এই মুহূর্তে দেখতে না দেওয়া হয়, এই মুহূর্তে কোঠারি সেন্টার উড়ে যাবে। আমি যেটা নিজে কানে শুনেছি সেটা বলছি। আজকে তাকে যে আমরা আসামের কাঠগড়া দাঁড় করাচ্ছি, আজকে এই সত্যগুলো বলতে বাধ্য হচ্ছে। তখন বাধ্য হয়ে ওরা পুলিশ টুলিশ সব গেট ছেড়ে দেয়, চিত্তদা সোজা ঢোকেন ইন্টেনসিভ কেয়ার চেম্বারে, যেখানে ঠাকুরকে রাখা হয়েছিল। সেখানে প্রেজেন্ট ছিল দুটো নার্স। আমি যখন গর্জন বর্ষণ পত্রিকা লিখতাম এই ঘটনাগুলো তুলে ধরেছিলাম। চিত্তদা ঢোকার সঙ্গে সঙ্গে যত রুদ্রদার বৈঠক হতো, এই চিত্তদার সঙ্গে ঠাকুরের একটা রুদ্রদার বৈঠক হতো, আর কিন্তু কোনো দাদা নেতার সঙ্গে হতো না। এই রুদ্রদার বৈঠকে ঠাকুরের একটা নির্দেশ ছিল যে আমি সমাধিমগ্ন যখন হব, কি করে বুঝবি? আমার ডান পায়ের বুড়ো আঙুলটাকে কপালে টাচ করবি, যদি কোনো কারেন্ট, কোনো বৈদ্যুতিক তরঙ্গ অনুভব করিস, তাহলে বুঝবি আমি সমাধিমগ্ন হয়েছি। চিত্তদা ঢুকেই মাত্র কোঠারিতে ঢুকেই মাত্র ঠাকুরের ডান পায়ের বুড়ো আঙুলটা কপালে টাচ করলেন, একটা কারেন্ট খেলেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন যে ঠাকুর সমাধিমগ্ন হয়েছে। এবং আমি জেনেছিলাম পয়লা মেতে, যখন নিজের গুরু ভাইরা নাম কীর্তন করছিল, পয়লা মেতে আমি চিত্তদাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা ঠাকুরকে কেমন দেখলেন? আমি নিজে কানে শুনেছিলাম, দাদা একটা কথা বলেছিলেন, ঠাকুর যে কোনো সময় সমাধিমগ্ন হতে পারেন। এগুলো ইতিহাস, আপনারা মানুন বা না মানুন, আমি সত্যটা বলছি আপনাদের সামনে। পয়লা মেতে দাদা নিজে বলেছিলেন যে ঠাকুর যে কোনো সময় সমাধিমগ্ন হতে পারে। এটা পয়লা মেতে ঘোষণা, আপনারা জানেন 5ই মে। আমি নিজে শুনেছি কোটারিতে যে ভাইরা নাম কীর্তন করছিল, পয়লা মেতে ঘোষণা করেছিলেন ঠাকুর যে কোনো সময় সমাধিমগ্ন হতে পারেন। যাই হোক, তারপরে সেই সময় বিআর সেনগুপ্ত ঢুকে গেলেন, ডেথ সার্টিফিকেট ইস্যু করবেন। 30 মিনিট ধরে ঝড়ের গতিতে তাকে বোঝানো হলো ঠাকুর মরেননি, ঠাকুর যাননি, যেতে পারেন না বলে, ঠাকুর এই করতেছেন তাই করতেছেন। 30 মিনিট ধরে বলার পরে সুকচরে বডি নিয়ে যাওয়া হলো। তারপরে সমস্ত ঘটনা আপনারা জানেন, আমি সেগুলো আর যাবো না। আজকের এই যে বইটা বেরিয়েছে, উত্তরবঙ্গে গেছিলাম, জন্মসিদ্ধ মহান বালক ব্রহ্মচারী মহারাজের অন্তর্ধান রহস্য, সম্ভবত গৌরগোপাল দত্ত, বাবন দত্তের, যিনি এখন স্বঘোষিত কলমের গাছ, তার বাবা নাকি বইটা বের করেছে। নাম্বারগুলো যা দিয়েছে সেই নাম্বারগুলো কিন্তু আবার অন্যজনা, তারা বলছে না আমরা বের করিনি। তাহলে বইটা কারা বের করেছে? এতে চিত্তশিকদারের শ্রাদ্ধ করা হয়েছে, তিনি দেহটাকে পচি ব্যবসায়ী করেছে, নির্বিকল্প সমাধি নয়, ঠাকুরকে খুন করা হয়েছে। এই বইটার মূল বিষয়বস্তু এটা। এইভাবে আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাহলে আমাদের যে প্রশ্ন, তাহলে নির্বিকল্প সমাধিটা কি? এই যে কথার উপর দাঁড়িয়ে সন্তান দল দাঁড়িয়ে আছে, একটা কথা নির্বিকল্প সমাধি। এই নির্বিকল্প সমাধির ব্যাখ্যাটা কি আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা বিভ্রান্ত হব না। কিছুদিন আগে আমাদের সন্তান দলের আর একটা ব্রাঞ্চ, আমি আর নাম করব না, কোন একটা কেন্দ্র থেকে প্রকাশ করা হয়েছে ঠাকুরের দেহ ময়না তদন্ত কেন করা হলো না। যারা ধিক্কার দিবস করলো কলকাতার বুকে, হাজার হাজার ভাই বোনকে নিয়ে মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হোক, আবার তাদেরই কলম থেকে বেরোচ্ছে যে ঠাকুরের দেহ ময়না তদন্ত করা হলো না কেন। ময়না তদন্ত কাদের করে দাদা? ডেড বডি, যারা মরে যায়। তাহলে ঠাকুরের দেহ কি ডেড বডি ছিল? তাই ময়না তদন্তের প্রশ্ন আসছে কেন? তাহলে একমুখী দুরকম কথা কেন? এত বিচারিতা কেন? তাহলে কি এরাও নায়ের দলে? এতদিন পরে মুখোশ খসে পড়ছে। আমি নামগুলো করব না। ঘটনাটা এটাই, আসলে নির্বিকল্প সমাধিটা কি সেটাই আমরা জানি না। চিত্তশিকদার কি করে ডায়াগনোসিস করেছিলেন ইতিহাসটা আমরা জানি না। কারণ ওনার, আমি যুগান্তর বই না প্রশ্নচিহ্ন বইতে তুলে ধরেছিলাম, ওনার টোটাল সারা জীবনে, ওনার ঠাকুরের কাছে 60 সালে আসার আগে সবিকল্প সমাধি হতো। ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার পরে 4বার নির্বিকল্প সমাধি হয়েছিল। একদিন 4 দিন ব্যাপী 2বার হয়েছিল, 7 দিন ব্যাপী 2বার হয়েছিল ভবানীপুরের চোরা কুঠুরিতে 3 তলার উপরে। এগুলো অনেকে আমাদের ভাই বোনেরা জানে না।
তাই একমাত্র যে যে লাইনের লোক, দশম শ্রেণীর ছাত্রের সঙ্গে দশম শ্রেণীর ছাত্রের বন্ধুত্ব হয়, অমৃত বইটা পড়ে দেখবেন। পঞ্চম শ্রেণীর ছাত্রের সঙ্গে পঞ্চম শ্রেণীর ছাত্রের বন্ধুত্ব হয়, কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্রের সঙ্গে দশম শ্রেণীর ছাত্রের বন্ধুত্ব হয় না। তাই যে যে ক্লাসে সে সেটাকেই বুঝবে ভালো। সন্তান দলে এত লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোন নির্বিকল্প সমাধি একমাত্র চিত্তশিক্ষা ডায়াগনোসিস করলেন কিসের ভিত্তিতে? কারণ উনি ওই লাইনের লোক, তাই তার পক্ষে এটা ঘোষণা করা সম্ভব হয়েছিল। ওনার ঠাকুরের কাছে যাওয়ার আগে উনি যে রাইটার্সে চাকরি করতেন ফরেস্ট ডিপার্টমেন্টে, ওখানে মানে অফিসে কাজ করতে করতে ওনার সবিকল্প সমাধি হয়ে যেত। কেউটা সাহেবের মতো শুধু নিঃশ্বাস প্রশ্বাসটা ফোঁস ফোঁস করে পড়তো, আর সমস্ত ভূত ভবিষ্যৎ বর্তমান যারা অফিসে থাকতো তাদের সব বলে দিত। গলাকাটা সন্তোষ ওই অফিসের স্টাফ ছিলেন। উনি দেখলেন আর তিনি এই আমাদের লাইনের লোক, উনি একদিন ঠাকুরের একটা বই ওনাকে পড়তে দেন। সেই বইটা পড়তে দেওয়ার পর ঠাকুরের প্রথম বইটা দেখে, ঠাকুরের ছবিটা দেখে চিত্তদার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়, যেন যে চুম্বকের মতো, ওনার মুখে শোনা যে যেন চুম্বকের মতো আমাকে টানছে। তারপরে সন্তোষদার মারফতে, যেটা এবারে চিত্তদা জীবনী বইতে লিখেছেন আত্মজীবনীতে, যে সন্তোষদার মারফতে ঠাকুরের কাছে যাওয়া 1960 সালে। তো এই হলো ঘটনা। তারপরে এনার এই সমাধি, যার জন্য এই সমাধির বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এই যে আমরা নাম গান করছি, নাম জপ, এই দুটো আমাদের প্রাথমিক স্টেজ, অত্যন্ত প্রাথমিক স্টেজ। এই নাম জপের পরের স্টেজ হচ্ছে ধ্যান। এটা ঠাকুরের ব্যাখ্যা। নাম জপের পরের স্টেজ হচ্ছে ধ্যান। ধ্যানে ধরুন এই যে রাম ও নারায়ণ রাম আপনি উচ্চারণ করছেন বা বীজ মন্ত্র জপ করছেন, যখন কেউ সারেগামা শেখে, নতুন গান শেখে, সে কি করে? সা রে গা মা পা ধা নি সা, এগুলো ভাষা দিয়ে দিয়ে বলে, সাচা রে রে গা 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 করতে থাকে। কিন্তু যখন সে আরো সুরে প্রতিষ্ঠিত হয়ে যায়, যখন সে ওস্তাদ হয়ে যায়, তখন কিন্তু সে আর সা রে গা মা পা ধা নি এগুলো উচ্চারণ করতে পারে না। তখন তার মানে কি? ভাষা হারিয়ে যায়, শুধু তান থাকে, তান। যারা ওস্তাদ তাদের তখন আর শাসা রে রে গাগা করতে লাগে না, তখন শুধু তার। এটাকেই বলা হয়, মানে যেটা আমরা যে নাম করছি, জপ করছি, এতে যদি আমরা নাম জপের গভীরে এই যে ত্রিবেণী সঙ্গম, ইড়া পিঙ্গলা সুষুম্না, ত্রিবেণী সঙ্গমের রস যদি, নামের রস যদি আস্বাদন করতে পারি, জপ করতে করতে যদি জপের রস আস্বাদন করতে পারি, আমার যদি ঘর্ম হয়, আমার দেহের মধ্যে প্রচন্ড জপ করতে করতে যদি ঘাম সৃষ্টি হয়, তারপরে ঘর্মের পরে কম্পন, সারা শরীর কাঁপবে, কম্পন, ঘর্ম, প্রচন্ড জপের টেম্পারেচার বা নামের টেম্পারেচার যদি আপনি যত বেশি হবে টেম্পারেচার দিতে পারবেন, তখন আপনার মধ্যে প্রচন্ড ঘাম হবে, এত ঘাম, দরদর করে ঘাম হবে, আপনার দেহবোধটাই হারিয়ে যাবে। ঘর্মের পরে হচ্ছে কম্পন, সারা শরীরে ভাইব্রেশন তৈরি হবে। কম্পনের পরে হচ্ছে ভূমি ত্যাগ, আস্তে আস্তে আপনি বসে জপ করছেন বা নাম করছেন, আস্তে আস্তে আপনি মাটি থেকে আস্তে আস্তে উপরে দিকে উঠে যাবেন। এটাকে বলে ভূমি ত্যাগ, যেটা আলো সন্ধান বইতে আমি ব্যাখ্যা করেছিলাম। তো যাই হোক, এই নাম জপের পরের স্টেজ হচ্ছে ধ্যান, মানে সুরে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। এই ধ্যানের পরের স্টেজ হচ্ছে ভাব, যেটাকে ভাব সমাধি বলা হতো। যেমন ভাব সমাধি রামকৃষ্ণ দেবের হতো, কথায় কথায় ভাব সমাধি হয়ে যেত। চিত্তশিক্ষার মহাশয়কে নিয়ে আমরা বহু জায়গায় প্রোগ্রামে যেতে যেতে রাস্তা দেখেছি, আমাদের সুন্দরবনে প্রোগ্রামে গিয়ে নৌকার মধ্যে ভাব সমাধি হয়ে গেছে, মানে পুরো কি অবস্থা, সে কিছুতেই নামাতে পারি না, অত বড় বড় শরীর, আর মাঝে দিকে গালাগালি করছে। শিলিগুড়িতে আমরা ওপেন আত্মপ্রস্তুতি শিবির করছি, ঘোষণা হচ্ছে, এরপরে বক্তব্য এবং চিত্তশিক্ষা ধ্যানস্থ। এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন, মানে কথায় কথা উনি ধ্যানস্থ হয়ে যেতেন। এটাকে বলা ভাব সমাধি। মানে এই ভাব সমাধিটার মধ্যে আপনার মানে সমস্ত বাহ্য জ্ঞান থাকবে, কিন্তু আপনি সবকিছু দেখছেন কিন্তু কোনো কিছুই দেখছেন না। আপনি সবকিছু শুনতে পাচ্ছেন কিন্তু কোনো শব্দই আপনার কানে ঢুকছে না। মানে সবকিছুর মধ্যে যেন নিজের মধ্যে নিজেকে লীন হয়ে যাওয়া, নিজের এই সত্তার মধ্যে নিজে লীন হয়ে যাওয়া, এটাকে বলা হয় ভাব সমাধি। এই ভাব সমাধির পরের স্টেজ হচ্ছে মহাভাব। এগুলো ঠাকুরের ব্যাখ্যা, আমার কথা নয়, কিন্তু বইপত্র পড়বেন, ওই ফেসবুক নিয়ে কাটা চালাচালি না করে না, একটু মাঝে মাঝে বইগুলো আলমারি ভর্তি করে না রেখে পড়বেন। ঠাকুরের সব বলা আছে, সমাধি বইতে বলা আছে ঠাকুরের। তো এই ভাব সমাধির পরে হচ্ছে মহাভাব। মহাভাবকে বলা হয় শাস্ত্রীয় ভাষায় রাধা ভাব। মানে তার বাহ্য জ্ঞান, এই সমাজের কোনো কিছু সে তার দৃষ্টিগোচর হবে না, এই সমাজে কোনো কিছু তার দৃষ্টিগোচর হবে না। সমস্ত কিছুর মধ্যে সে তার চৈতন্য সত্তাকে, নিজের সত্তাকে, এই সত্তাকে দেখতে পায়, যেটাকে
সক্রেটিস বলেছিল যে নো দ্য সেলফ, তুমি নিজেকে জানো, যেটা ঠাকুর হিন্দু শাস্ত্রে বলছে আত্মানাং বৃদ্ধি, তুমি নিজেকে জানো, হিন্দু শাস্ত্রে বলছে। যেটাকে ঠাকুর বলছেন যে হে পথিক, তুমি পৃথিবীতে কেন এসেছো, কোথায় ছিলে আর কোথায় যাবে, এই তিনটে প্রশ্নের সদুত্তর যতদিন না পাবে ততদিন তোমার জীবনের মানব জন্মটাই বৃথা। ঠাকুরে বলা তো, হ্যাঁ কিনা বলুন? আওয়াজ পাচ্ছি না কেন? আমি একাই বলবো, বলুন একটু ধরিয়ে দেবেন। তাহলে এই যে ঠাকুর বলছেন যে তুমি হে পথিক কেন এসেছো, কোথায় ছিলে, কোথায় যাবে, এই তিনটে প্রশ্নের সদুত্তর যতদিন না আমরা পাবো আমাদের মানব জন্মটা বৃথা। সুতরাং আমরা কিন্তু সেই চেষ্টা করি না, আমরা সেই তথাকথিত সমাজের মধ্যে হাবুডুবু খাচ্ছি, রঙ্গরসে ডুবে আছি, অথচ মুখে বড় বড় কথা বলছি। যাই হোক, এই যে মহাভাব হচ্ছে, যেটাকে রাধা ভাব বলা হয়। রাধা মাটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রতিটি ধূলিকণার মধ্যে সে তার কৃষ্ণ সত্তাকে দেখতে পাচ্ছে। জটিলা কুটিলা বলছে তাহলে তুমি গাছপালা তরুলতার দিকে তাকিয়ে চলো, গাছপালা তরুলতার দিকে তাকাচ্ছে, সেখানে দেখছে যে উরি বাপরে বাপ, এই প্রতিটি গাছপালা তরুলতার মধ্যে আমি আমার কৃষ্ণকে দেখতে পাচ্ছি। তাহলে তুমি চক্ষু বুঝিয়ে চলো, তোমার চক্ষু বুঝিয়ে তুমি চলো, চক্ষু বুঝিয়ে যদি চক্ষুর ভিতরে অন্তর অন্তর কৃষ্ণ জেগে উঠছে। এটা যে রাধা ভাব, যেটা ঠাকুর বলে রেখেছেন যে তোমার সংসারে যদি 5টা রেশন কার্ড থাকে, তার মধ্যে আমার একটা রেশন কার্ড ধরে রেখো। ঠাকুরে বলা আছে তো? একটু আওয়াজ দেন, ঠান্ডা জমে যাচ্ছেন না তো? তাহলে তোমার সংসারে যদি 5টা রেশন কার্ড থাকে, তার মধ্যে আমার একটা রেশন কার্ড ধরে রেখো। কেন বলেছেন? এটা তোটার মানে কি? মানে তুমি শয়নে স্বপনে নিশি জাগরণে যা কিছু করো না কেন, সবকিছুর মধ্যে আমাকে মিশিয়ে নাও, গুরুকে মিশিয়ে নাও। আমরা সেটা করি না। আমরা যখন অন্যায় করি, মিথ্যা কথা বলি, ঠাকুরকে স্মরণ করে বলি না। সুতরাং সমস্ত কিছুর মধ্যে গুরুকে মিশিয়ে নেওয়া, যে আমি যা কিছু করছি সবকিছু গুরু লক্ষ্য করছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের কাছে 1990 সালের ভাষণ আছে, ইঙ্গিত ভাষণ। সেখানে ঠাকুর বলছেন বিরুদ্ধ শক্তির খেলা চলছে, আমার বর্তমানে চলছে, আমার অবর্তমানে আরো বেশি করে চলবে। আছে না ইঙ্গিত ভাষণটা? বিরুদ্ধ শক্তির খেলা চলছে, আমার বর্তমানে চলছে, আমার অবর্তমানে আরো বেশি করে চলবে। কিন্তু ওদের দৌড় সুখচর থেকে সোদপুর বাজার পর্যন্ত, তুমিও শেষ, সেও শেষ। আছে না ইঙ্গিত ভাষণে? সেদিন তো কেউ বলিয়ে থাকবে না, কারণ আমি তো তখন উপস্থিত থাকতেছি না, তো সেদিন তো কেউ বলিয়ে থাকবে না। কিন্তু ভেবো না হামসে হাম, যেটা এখন হচ্ছে আর কি। এত যে লবি, যে ফাঁকা মাঠ পেয়েছে তো, এত লবি। আজকের এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে অনেকে সবাইকে ইনভাইট করা হয়েছে, কিন্তু তারা আসেনি কেন? তাদের লবি ভেঙে যাবে। কত নতুন নতুন সব সংগঠনের নাম দিয়ে সব বেরোচ্ছে, আর উল্টে আমাদেরকে বদনাম দেওয়া হচ্ছে আমরা একটা লবি তৈরি করার চেষ্টা করছি। আরে ভাই, কিসের লবি? ঠাকুর যেখানে গন্ডি ভাঙতে এসছেন, সেখানে আমরা গন্ডি তৈরি করে চলেছি। আমার একটা দল, ওটা আমার একটা দল, ওটা আমার একটা সম্প্রদায়, একই অমুক কেন্দ্র, অমুক মিশন, এগুলো কি হচ্ছে নাকি? ঠাকুর গন্ডি ভাঙতে এসছেন। আমি যখন শাখা জেলার সমন্বয় তৈরি হতো, আমি 12টা শাখার ফর্ম ফিল আপ করে নিয়ে ভবানীপুরে গেছি সম্পাদকের কাছে, জেলা কমিটি রেজুলেশন করার জন্য। তখন উনি চিত্তদা কিছু গুরু ভাইদের নিয়ে ক্লাস করছেন, আর দেখে দেখে শুনবো আমার কানে এসে পড়েছে কথাটা। এই যে ঠাকুর আমাকে দিয়ে শাখা জেলা সমন্বয় করাচ্ছেন কাজের প্রয়োজনে, কথাগুলো মাইন্ডেড, ভাইটাল পয়েন্ট। কিন্তু আজকে যারা সংগঠন নিয়ে চেয়ার ছড়াছড়ি করছেন, সেক্রেটারি সভাপতি, এই যে ঘটনা, এই সেক্রেটারি সভাপতি পদগুলো যে কামড়াকামড়ি করছি, কিছুতেই এই পদ ছাড়া যাবে না। হ্যাঁ, তাতে যা হয় হবে, ঠাকুর যতই বলো, মানে যেটা চলছে সেই জন্য কিন্তু ঠাকুর বলে রেখেছেন যে সেদিন ভেবো না যে হামসে হাম, আমি কিন্তু আড়াল থেকে সব লক্ষ্য করবো। আছে ইঙ্গিত বইতে, ইঙ্গিত ভাষণ আছে তো? তাহলে ঠাকুর যে আমরা যে যা কিছু করছি, ঠাকুর আড়াল থেকে লক্ষ্য করছেন, এটা আমরা এক বাক্যে স্বীকার করি। যদি মনে করি গুরু আছেন, যদি বিশ্বাস করি গুরু আছেন, আসবেন, তাহলে তিনি 90 সালে সাবধান করে দিলেন যে আমি কিন্তু আড়াল থেকে সব লক্ষ্য করব। এই ভয়টা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকের আমরা এত মিথ্যাচার করতে পারতাম না, এত ছোট্ট ছোট্ট লবি গোষ্ঠী দল তৈরি করতে পারতাম না।
আসলে আমরা ঠাকুরকে দেখে ভয় পাই না। একটা চোরের ভয় কাকে দেখে? পুলিশকে দেখে। এই বুঝি হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, সবসময় ভয় তার পুলিশকে দেখে, এই বুঝি ধরে ফেলে, এই বুঝি ধরে ফেলে। তেমনি আমাদের এরকম যদি প্রতি মুহূর্তে ভয় থাকতো ঠাকুরকে দেখে, যে আমি যা কিছু করছি ঠাকুর আমার লক্ষ্য করছি, এই ভয়টা যদি ঠাকুর একদিন আস্তে আস্তে ক্লাস করতে করতে বলছেন, সোনাগাছিতে আমার যে পোলাগুলো আছে না, ও পোলাগুলো যখন অপকাম করে তখন আমার ফটোগুলো উল্টায় রাখে, ভাবে আমি দেখতে পাই না। বুঝতে পারছেন কি বলতে চাইছি? ড্যাশ 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 মানে সোনাগাছির যে পোলাপানগুলো আছে, মানে সোনাগাছির যে কিছু গুরু বোন ঠাকুরের সন্তান, দীক্ষিত, বুঝতো, দীক্ষিতা, তার সেটাই তাকে ঠাকুর বলছেন যে আমার সোনাগাছি যে পোলাপানগুলো আছে না, ওরা যখন আকাম করে তখন আমার ফটোটা উল্টায় রাখে, ভাবে আমি দেখতে পাই না। তা আমাদেরও যে একই দশা। আমার ঘরে ঠাকুরের ফটো আছে, আমি যদি ভাবতাম যে আমি যা কিছু করছি ঠাকুর আমাকে সব লক্ষ্য করছেন, এই ভয়টা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের মধ্যে এত নেতৃত্ব কর্তৃত্বের মোহ, এত আলাদা আলাদা লবি গোষ্ঠী তৈরি হতো না। আমরা কোনো লবি বুঝি না। আমি স্বচ্ছন্দে গেছি ভবানীপুরে, যে তখনই দাদা বলছেন এই যে ঠাকুর আমাকে দিয়ে শাখা জেলা সমন্বয় রেজুলেশন করাচ্ছেন, ঠাকুরেরই বলা এমন একদিন আসবে এই শাখা জেলা সমন্বয় বাণিজ্য জলে একাকার হয়ে যাবে। একটাও বাড়ি বলছি না, অনেক দিনের কথা। তারও কিছুদিন পরে এই দল কথাটা তুলে দেওয়া হবে, থাকবে শুধু সন্তান, আদর্শ সন্তান। যেই না শুনেছি, আমি সবে ব্যাগের চেনটা খুলে, এই ধরনের ব্যাগ আমি একটা সবসময় জিন্সের ব্যাগ ব্যবহার করতাম, সাইড ব্যাগটা কাঁধে থাকতো সর্বহারা নেতাদের মতো, আর যত পেপার কাটিং নিয়ে সবসময় করতাম। এটা আমার ছোটবেলা থেকে অনেকের দ্বারা একটা ডায়েরি থাকতো, যে যা বক্তব্য তো নোট করতাম। সবে চেনটা খুলে ফর্মগুলো বের করবো, তাহলে জেলা কমিটি করে লাভ কি, যেখানে দল কথাটাই থাকবে না, শাখা জেলা সমন্বয় বাণিজ্য জলে একাকার হয়ে যাবে, তাহলে আর এইসব করে লাভ নাই বলে আমি সেখান থেকে আজও আমি শাখা, আমার যার নাই শাখা, নাই জেলা, নাই সমন্বয়, আমি আপনাদের মতো একজন মাঠের কর্মী, কারণ আমি সত্যটা জেনে গেছি। তো এই যে ব্যাপারটা, এই যে 2018 সালে আমি সেই প্রসঙ্গে আসবো, আমি বিষয়টাকে শেষ করে নেই। এই মহাভাবের পরের স্টেজ হচ্ছে সবিকল্প সমাধি। তারপর আমি সাংগঠনিক চ্যাপ্টার ঢুকছি। এই সবিকল্প সমাধিটা কি? সবিকল্প সমাধিটা হচ্ছে শুধু কেউটো সাপের মতো ফোঁস ফোঁস করে শুধু শব্দটা বেরোবে, মানে নিঃশ্বাস প্রশ্বাসটা থাকবে, কিন্তু সমস্ত দেহ বোধ হারিয়ে যাবে, ত্রিকালদর্শী হয়ে যাবে, থার্ড আই খুলে যাবে, ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলে দিতে পারবে। এটাকে বলা হয় সবিকল্প সমাধি, যেটা মাননীয় চিত্ত শিকদার মহাশয়ের ঠাকুরের কাছে 1960 সালে আগে আসার আগে সন্তোষ দা, গলা কাটা সন্তোষ, আপনারা নাম শুনে থাকবেন, ঠাকুরের পা ধরে পড়ে থাকতেন। উনি আসেন এখন? না, সন্তোষ দার মারফতে চিত্তদার কাছে, চিত্তদা ঠাকুরের কাছে গেছিলেন। তাহলে ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার আগে যার সবিকল্প সমাধি হতো, ব্যাপারটা বুঝুন। এই সবিকল্প সমাধির পরের স্টেজ হচ্ছে নির্বিকল্প সমাধি। এই নির্বিকল্প সমাধিটা কি? যে সমস্ত দেহের মধ্যে আণবিক সেল, বিজ্ঞানীরা বলছে আনুমানিক 65 লক্ষ কোটি সেল বা প্রাণকোষ আপনার আমার শরীরে রয়েছে। এই প্রাণকোষ সেলগুলোকে বায়বীয় আকারে বের করে নিয়ে গিয়ে একটা মাত্র সেল ডান পায়ের বুড়ো আঙুলে রেখে দেওয়া হয়, ঘুড়ি আকাশে উঠছে, লাটাই হাতে, মাঝখানে একটা সূক্ষ্ম সুতোর কানেকশন, ওই একটা সেল যে জাগ্রত রাখা হয় ডান পায়ের বুড়ো আঙুলে, ওই সেল ধরে, ওই কানেকশন ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যে কাজ, যা যা কাজ করার অসম্পূর্ণ কাজ, সেগুলো কমপ্লিট করে এসে আবার ফিরে আসে যায়। যেটা বিভূতি নামক বই যদি থাকে, পুরানো চটি বই দেখে দেবেন, বিভূতি বই আছে, আছে কি অনিল দা বলুন? আরে আপনারা তো পুরানো কর্মী। বিভূতি নামক চটি বই 6 নম্বর অধ্যায় খুলে দেখবেন। আজকে যারা নির্বিকল্প সমাধিটাকে নস্যাৎ করতে চাইছে, আমি তাদের উদ্দেশ্যে এই বার্তাটা জানিয়ে যাচ্ছি। যারা রেকর্ড করছেন, এই বার্তাটা ভাইরাল করে দেন, যে আপনাদের এই উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না। কেন হবে না? কারণ নির্বিকল্প সমাধিটা জ্বলন্ত সত্য, পোস্টমর্টমের কোনো প্রশ্নই আসে না। তার কারণ এই নির্বিকল্প সমাধিতে ঠাকুর সমাধিমগ্ন হয়েছিলেন, এবং আগে যেটা 22 দিন ব্যাপী হয়েছিলেন 60 সালে ভূপেন বসুর এভিনিউতে, তখন ডাক্তার বিধান রাও পালস থেকে বলেছিলেন বালক ব্রহ্মচারী ইজ ডেড। তারপরেও কিন্তু 22 দিন পরে তিনি ফিরে এসেছিলেন, তারও 36 ঘন্টা পরে চোখ খুলেছিলেন। এবং
এখন যেটা অনেকে বলছে শুয়ে শুয়ে কি নির্বিকল্প সমাধি হয়, আমি নামগুলো বলবো না, যারা বলছে আপনারা ফেসবুক খুললে বুঝতে পারছেন, ভয়েস রেকর্ড পাচ্ছেন। আরে ভাই, সেটা শুয়ে শুয়ে নির্বিকল্প সমাধি হয় কিনা সেটা বিভূতি বইতে রয়েছে। দীর্ঘ 6 নম্বর অধ্যায়টা পড়ে দেখবেন আজকে বাড়িতে গিয়ে কালকে, যে দীর্ঘ 6 মাস ব্যাপী নির্বিকল্প সমাধিতে থাকা যায় এবং সেই 6 মাস ব্যাপী কোনো কিছু খাওয়ারও প্রয়োজন হয় না। যারা শক্তিকে কন্ট্রোল করতে পারে তারা ঠিকই ফিরে আসতে পারেন। এটা নির্বিকল্প সমাধির ব্যাখ্যা ঠাকুর দিলেন। তারপরে আবার অপ্রাসঙ্গিক ভাবে আগুনের প্রসঙ্গটা টেনে আনলেন, বিভূতি বইটা পড়ে দেখবেন, সেখানে ঠাকুর বলছেন সেই সমাধিস্থ দেহ আগুনে ফেলে দিল আগুন সাড়া দেবে না। আছে লাইনটা? আছে তো? সেই সমাধিস্থ দেহ আগুনে ফেলে দিল আগুন সাড়া দেবে না। তার মানে আগুনের প্রসঙ্গটা কেন আসলো? যে তিনি 6 মাস ব্যাপী সমাধিমগ্ন হবেন এবং তার সেই সমাধিস্থ দেহ আগুনে ফেলে দেওয়া পোড়ানো চক্রান্ত হবে, চেষ্টা হবে, কিন্তু আগুন সাড়া দেবে না। আগুন সাড়া দেয়নি, তিনবার চুল্লিতে ঢুকিয়েছে, যদিও ওটা পচা লাশ, আসল লাশ গায়েব হয়ে গেছে অন্য পথে। সবই দৃষ্টান্ত, আগামী দিন জানতে পারবেন। সেই যে চুল্লি অফ, আজও গিয়ে দেখে আসুন সেই চুল্লি অফ। আমি ওকে গেছিলাম শ্মশানে, আজও নতুন চুল্লি কয়েকটা তৈরি করা হয়েছে, কিন্তু সেই মেশিন আজও অফ হয়ে আছে। তিনবার ঢুকিয়েছে, তিনবার ওই পচা আর্চিকরের মহিলা লাশ, হ্যাঁ, তবু তাতেও সেটাও অফ। মানে মায়ের তো কেন অফ থাকবে কেন? কোনো কিছু চেষ্টা করে ওই চুল্লিটাকে অন করা যায়নি, তার জন্য নতুন চুল্লি বানাতে। এবং সবচেয়ে বড় কথা, যে কোনো ডেড বডি, আমি একজন ডাক্তার হিসেবে আমি যে ডেথ সার্টিফিকেট দেই, তো যে এই ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপি শ্মশানে গেলে তবে ডাক্তারের সার্টিফিকেট বলে তবে বার্নিং হবে, এটা নিয়ম। কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজের সার্টিফিকেট ইস্যু করতে পারেনি, ডেড বডি সার্টিফিকেট। 2 নম্বর কথা, যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা 8 এপ্রিলের সার্টিফিকেট। খেয়াল করে দেখুন, 5ই মে মৃত্যু ঘোষণা করছে, 8 এপ্রিলের সার্টিফিকেট, তাও সেটা শ্মশানে জমা পড়েনি। যার জন্য ওখানকার রতনবাবু শ্মশান ঘাটে রেজিস্টার্ড খাতায় বালক ব্রহ্মচারী ওরফে বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তীর নামে কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়নি এবং তার রেজিস্টার্ড খাতায় কোনো নামও ওঠেনি। একে যদি পুড়িয়ে দেওয়া হয়, যেটা জনগণকে জানানো হয়েছে, তার রেজিস্টার্ড খাতায় নাম থাকবে তো, তাহলে রতনবাবু শ্মশান ঘাটে রেজিস্টার্ড খাতায় বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তীর নাম নাই কেন? মাইন্ডেড, ভাইটাল পয়েন্ট। যাই হোক, যা খেলা হয়েছে ডামি বডির উপরে, এবং এ অনেক রহস্য, আমি বলবো না। ঘরোয়া আলোচনায় ডাকবেন, ঘরোয়া ছোট্ট ছোট্ট ক্লাস করছি, যেগুলো ক্লাস করে যাব, কিন্তু আমি বিস্তারিত বলবো না। শুধু হিন্টসগুলো দিয়ে গেলাম যে নির্বিকল্প সমাধি যে মিথ্যা, এটাকে প্রচেষ্টা করা হচ্ছে, এটা একদম, এই প্রচেষ্টা সাকসেসফুল হবে না। নেতাজির চ্যাপ্টার বেদের চ্যাপ্টার নয়, এই চেষ্টা সফল হবে না। কেন হবে না? কারণ এই চক্রান্ত করতে চেষ্টা করবে। কারণ ঠাকুর বলছেন এই নির্বিকল্প সমাধির পরে আরো 10টা স্টেজ আছে, সেটার ব্যাখ্যা ঠাকুর দেয়নি। শুধু নির্বিকল্পই আমরা আটকে যাচ্ছি। ঠাকুর বলছেন এই নির্বিকল্পের পরে আরো 10টা স্টেজ আছে, সেটার ব্যাখ্যা ঠাকুর করেনি। আমরা নির্বিকল্পতেই হাবুডুবু খাচ্ছি, মৃত্যু না নির্বিকল্প, ঠাকুরের ব্যাখ্যা দেয়। তো যাই হোক, এই হলো নির্বিকল্পের রহস্য। এবং সেই সূত্র অনুযায়ী যে ঘটনা ঘটেছে সুকচরে, সেটাও ডামি বডি। কারণ ঠাকুর গেদের মিটিং এ বলেছেন আমি সুস্থ হয়ে ফিরে আসি, এসে তোমাদের একটা সুসংবাদ দেবার ইচ্ছা রইল। আছে গেদের মিটিং এ একদম লাস্টের ভাষণ, 1993 সালে 27শে মার্চ গেদের ভাষণ। একটু আগে আমি অসীম বসুর গল্প শোনালাম। অসীম দাকে কি বলেছিলেন? ওই ধর মাঠ চাচ্ছেন গিয়া বলেছেন ঠাকুর, গেদের মাঠের মিটিং এ ঠাকুর কি বললেন? এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদের কাছে কি কৈফিয়ত দেব? ঠাকুরে বলো তো, গেদের মিটিং আছে তো, ইউটিউব খুলে শুনে নেবেন ভাষণটা, যে এখনো যদি আমি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত, আমার সন্তানদের কাছে আমি কি কৈফিয়ত দেব? আমার অনেক আগেই নামা উচিত ছিল। তারপরে কি বললেন? মোক্ষম কথাটা ভাষণ আমরা সবাই শুনেছি, কিন্তু মন দিয়ে শুনিনি। যদি কেউ না নামে আমি একাই নামবো। আছে লাইনটা আছে তো? যদি কেউ না নামে আমি একাই নামবো। একাই নেমে গেলেন, ভুল বলা হবে? মার্চে তিনি একাই নেমে গেলেন, তাহলে মার্চে তিনি নেমে গেলেন,
এবং লাস্ট ফিনিশিং দিলেন যে আমি সুস্থ হয়ে ফিরে আসি, তোমাদের একটা সুসংবাদ দেওয়ার ইচ্ছা রইল। তার আগে দমদম সেন্টার জেলের ভাষণে সেখানে চিত্তদা আরো চিত্তদা বলছি ঠাকুর পরিষ্কার ব্যাখ্যা দিয়ে বললেন, এতদিন তোমাদের উদ্যোগে আমি মিটিং এ এসেছি করেছি, এবার আমি আমার নিজের উদ্যোগে একটা মিটিং ডাকবো, মহামিলনের মিটিং আছে দমদম সেন্টার জেলের ভাষণ, মহামিলনের মিটিং আমি আমার উদ্যোগে, মানে এবার যে মিটিংটা হবে সেটা হচ্ছে ভালোবাসার মিটিং, সেখানে আমরা সবাই এক হয়ে যাবো আছে না লাইনগুলো। তাহলে এতগুলো হিন্টস, এতগুলো সমস্ত ঘটনার ঠাকুর বলে কয়ে গেলেন। গেদের মিটিং, দমদম সেন্টার জেলের মিটিং, নেতাজি চ্যাপ্টারে নদিয়া চ্যাপ্টার ভাষণে নেতাজি জীবিত, নেতাজি ফিরে আসবে নেতার বেশে পরিষ্কার চ্যাপ্টার ভাষণে বলা হলো। হাওড়া ময়দানে ঠাকুর 3 বার চ্যালেঞ্জ করে গৌড়ীয় সম্প্রদায় থেকে গেছিল, আপনার মুখে শুনতে চাই আপনি সেই মহাপ্রভু রক্ত কিনা। ঠাকুর বলেছিলেন হ্যাঁ, আবার পুরো বংশ কুলপঞ্জি মহাপ্রভুর মাতুল বংশের কুলপঞ্জি ঠাকুর নিজে বলেছিলেন। তারপরে প্রসঙ্গক্রমে বলতে বলতে তারপরে লাস্টে যখন ভাষণের শেষে হাওড়া ময়দানে ঠাকুর 3 বার চ্যালেঞ্জ করে বলছেন নেতাজি জীবিত জীবিত জীবিত, হাওড়া ময়দানে ঠাকুর বলেছিলেন। শুনেছেন অনিন্দা, এই সাক্ষী আছে। তাহলে আজকে নেতাজি বেদের চ্যাপ্টার নয়, এগুলো আমাদের শুনতে হবে। আমাদের শুনতে হচ্ছে যে কড়াচাবুকের পৃষ্ঠায়, আচ্ছা কড়াচাবুক সমগ্র যেটা বের করা হয়েছে, এই কড়াচাবুকটা তো সন্তান দলের মুখপত্র, তাই তো? এটা এই তত্ত্বের মধ্যে কিন্তু খুব একটা বেশি গভীর তত্ত্বের কথা লেখা নেই। এটা হচ্ছে যেহেতু জনগণের পত্রিকা, সমাজ পরিবর্তনের ব্যাপারটাকে বেশি হাইলাইট করা হয়েছে। দেবতত্ত্বের উপরে কিছু কিছু জায়গায় কিছু কিছু সংখ্যায় আছে, কৌরব পাণ্ডবের সংগ্রাম চলবে, এইসব এগুলো আছে কিছু কিছু। অন্যান্য তত্ত্ব যেমন তত্ত্ব সংকলন বা অন্যান্য যে সমস্ত আরো যে তত্ত্ব সার বা তত্ত্ব জিজ্ঞাসা, যেগুলো গভীর তত্ত্বের কথা লেখা আছে। কিন্তু কড়াচাবুকটা হচ্ছে জনগণের পত্রিকা, কেন প্রতি মাসে বের হতো আর আমরা ডোর টু ডোর প্রচার করতাম। কি সুধীর দা, আমি ঠিক বলছি? হ্যাঁ, কড়াচাবুক দৌড়ে দৌড়ে আমরা প্রচার করতাম। আচ্ছা ঠাকুর কি কোথাও বলেছেন যে এটা তো কড়াচাবুকটা তো জনজাগরণের পত্রিকা, যখনই প্রতি মাস বের হতো আমরা হাজার হাজার নিয়ে ডোর টু ডোর প্রচার করতাম, হাটে বাজারে বাড়ি বাড়ি গিয়ে, তাই তো? তাহলে ঠাকুরের কোনো ভাষণে আপনারা শুনেছেন যে আমার যত সংখ্যা কড়াচাবুক প্রচার করবে সবগুলো প্রচার করবে? শুধু নেতাজি জীবিত, নেতাজি ফিরে আসবে নেতার বেশে, বা ওই যে নেতাজিকে ফিরিয়ে আনা হোক, বা প্রতি মুহূর্তে পরিচিত কণ্ঠস্বরের প্রতীক্ষা করছি, কিংবা ছাই দিয়ে কি আগুন চাপা যায়, এই নেতাজি বিষয়ে যে কড়াচাবুক গুলো আছে, নেতাজি প্রসঙ্গে যে কড়াচাবুকে যে কড়াচাবুক, এই নেতাজি প্রসঙ্গের এই কড়াচাবুক গুলোকে তোমরা প্রচার করবে না? কোথাও আছে ঠাকুরের ভাষণে? না না। তাহলে আজকে কেন বলা হচ্ছে, আওয়াজ তোলা হচ্ছে যে নেতাজি বেদের চ্যাপ্টার নয়? আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য যাতে সন্তান দলে এই যে ভাই বোনেরা প্রত্যেকটা দিকে দিকে নামের জোয়ার তুলে দিয়েছে, মহানামের জোয়ার তুলে দিয়েছে, এই সুযোগে যদি সন্তান দলকে আবার ম্যাক্স করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, তার জন্য একটা নতুন করে পরিকল্পনা করা হচ্ছে এবং প্রচুর টাকাও ঢুকেছে। এবং আমাদের যারা শুধুমাত্র নাম জপ ভক্তি মার্গে যারা আছে, কিংবা যাদের তত্ত্ব পড়াশোনা নেই, কালচারে একটু কম আছে, বা অল্প দিন ঠাকুরের কাছে এসেছে, কিংবা ঠাকুরের কাছে যেতে পারেনি, তাদেরকে মগজ ধোলাই করে করে নেতাজি বেদের চ্যাপ্টার নয় মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা সেটাকে মেনে নিচ্ছে। কেউ আবার বলছে যে নির্বিকল্প সমাধি মিথ্যা, যেমন এই বইটা, হ্যাঁ নির্বিকল্প সমাধি মিথ্যা, তাকে খুন করা হয়েছে, এই বই আবার অনেকে গ্রহণ করছে। আসলে গোড়ার ইতিহাসগুলো তো আমরা জানি না, আসল সত্য তত্ত্বগুলো তো আমরা জানি না। সুতরাং নেতাজির কথা আমরা কেন বলি? আমাদের ঠাকুর যথেষ্ট, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বলছেন আমি ভগবান বলতে আসিনি, ভগবান বানাতে এসেছি, আমি ভগবানের ডাইস, আমি একটা করে স্ট্যাম্প মারলে একটা ভগবান বেরোবে। তোমরা মৃত্যুটাকে দেখেছো, মৃত্যুর পরেরটা দেখোনি, আমি সেই ইতিহাস রচনা করে যাবো। ঠাকুরে বলা, তোমরা মৃত্যুটাকে দেখেছো, মৃত্যুর পরেরটা দেখোনি, আমি সেই ইতিহাস রচনা করে যাব। আমার সন্তানদেরকে নিতে গেলে যমরাজকে আমার পারমিশন নিয়ে তবে আসতে হবে। তারা এসে বলবে, মৃত্যুদূত তোমার কাছে এসে বলবে যে প্রভু আপনার যাবার সময় হয়েছে, আপনি যদি বলেন যে আপনি যদি আপনার কি যাওয়ার সময় হয়েছে, তুমি যদি বলো না আমি আরো কিছুদিন থাকতে চাই,
তখন মৃত্যুদূত বলবে ঠিক আছে, আপনার যখন খবর হবে, আপনার যখন সময় হবে আপনি খবর দেবেন। মানে তার এই বাল বাচ্চাগুলো এখন যারা ছাঁকনিতে আটকে আছে, আপনাদের কাছে মৃত্যু আগুনের লেলিহান হয়ে আসবে না, আসবে স্যালুট দিয়ে, এসে বলবে যে পরম পিতা আপনার শুভ ইচ্ছা মৃত্যু কামনা করেছেন, আপনার কি যাওয়ার ইচ্ছা আছে? আপনি যদি বলেন না আমি আরো কিছুদিন থাকতে চাই, তখন মৃত্যুদূত বলবে ঠিক আছে আজ আসি, সময় হলে খবর দেবে। তাই আমার সন্তানকে নিতে গেলে যমরাজকে, বিষ্ণু রাজকে না কি সব বলে, সব ওইসব যমদূত, কালদূত, কি বিষ্ণুদূত, এই তিনটে দূতকে আমার পারমিশন নিয়ে আসতে হবে। ভাবুন তাহলে, আপনারা কার বাচ্চা? বিরাটের বাচ্চা, বিরাট। আজকের বালক ব্রহ্মচারী মহারাজ একটা মৃত্যুর খেলা দেখিয়ে গেদের মিটিং, লাস্ট মিটিং শেষ, বক্তব্য শেষ, দীক্ষা দর্শন শুরু হয়ে গেছে, সেটা রেকর্ড হয়নি যেহেতু দীক্ষা শুরু হয়ে গেছে। হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে মঞ্চে যারা বসে আছে তাদেরকে বলছে আচ্ছা মানুষ মরলে কি বাঁচে? স্বাভাবিকভাবে যারা গুরু ভাই ছিল মঞ্চে তারা বলছে না বাবা, মানুষ মরলে বাঁচে না। তখন ঠাকুর ঘুরে বলছেন মরলেও বাঁচে। এটা গেদের মিটিং এ বলছি, মানে মঞ্চে দীক্ষা, মানে বক্তব্য শেষ, দীক্ষা দেওয়া শুরু হয়েছে। দীক্ষা দিতে দিতে হঠাৎ মুন্ডুটা ঘুরিয়ে আরে মরলে কেউ বাঁচে? তা তারা স্বাভাবিক ভাই যেটা জানে যে মানুষ মরলে বাঁচে না, তারা বলছে না বাবা মরলে কেউ বাঁচে না। ঠাকুর ঘুরিয়ে বললেন মরলেও বাঁচে, মানে বুঝিয়ে দিলেন যে মৃত্যুর খেলাটা তিনি খেলতে যাচ্ছেন। সুতরাং আজকে তিনি এই মৃত্যুর খেলাটা খেলে, এটা কিন্তু একটা স্যাম্পল, একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এরপরে কিন্তু আগামী বেদের যুগে যারা থাকবে তারাও প্রত্যেকে হবে স্বেচ্ছা মৃত্যুর অধীন। বুঝাতে পারলাম ব্যাপারটা? মানে ভীষ্ম যেমন স্বেচ্ছা মৃত্যু ছিল, যে তিনি না ইচ্ছা করলে তাকে কেউ মরতে পারবে না, আগামী দিন বেদের যুগে যারা টিকে থাকবে তারাও প্রত্যেকেই হবে স্বেচ্ছা মৃত্যুর অধীন। আজকের একটা মৃতদেহ নিয়ে বালক ব্রহ্মচারী মৃত না জীবিত, আসবে কি আসবে না এই নিয়ে আমরা দোলায় আছি, দ্বন্দ্ব দোলায় আছি। আর ঠাকুর আগামী দিন বেদের যুগে যারা থাকবে তারা সিদ্ধি মুক্তি নির্বাণের চূড়ান্ত মাত্রা নিয়ে জন্মগ্রহণ করবে। ঠাকুরের বলা, ঠাকুরের বলা তো একটু ঠান্ডা জমে গেছে নাকি? একটু আওয়াজ তুলুন, রাম রাম নাম বলুন দেখি একটু। মানে আগামী দিন যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্মাণের চূড়ান্ত মাত্রা নিয়ে জন্মগ্রহণ করবে। মানে এখন যারা হিমালয়ে যারা বসে আছে 5,000, 10,000, 15,000 বছর ধরে, ওই 7 জন কারা কারা আছে নাকি, বিভীষণ, বীর হনুমান, জাম্ববান, সুগ্রীব, জাম্ববান বলছি, বীর হনুমান, অশ্বত্থমা, এইসব যারা আছে, বশিষ্ঠ, ব্যাস, অগস্ত্য, এরকম 7 জন। বিভীষণ, হনুমান, বশিষ্ঠ, ব্যাস, অগস্ত্য, অশ্বত্থমা, এরকম আরেকজন কি আছে, মোট 7 জন এখনো পর্যন্ত। তারা, এটা আপনারা জ্ঞানগঞ্জ বলে মোটা একটা বই কলেজ স্ট্রিটে পাওয়া যায়, এটা ঠাকুরের কথা বলছি না, ঠাকুরের ভাষণ অন্য জায়গা আছে, আমি সেগুলো ওপেন বলবো না, আপনারা আমাকে ফাঁসি দেবেন, পরে বলবো। জ্ঞানগঞ্জ বলে বইটা পড়ে দেখবেন, ওখানে কিন্তু এই ঋষিগুলোর কথা উল্লেখ আছে। এইরকম মোটা বই জ্ঞানগঞ্জ, কলেজ স্ট্রিটে পাওয়া যায়, তারাশিস গঙ্গোপাধ্যায় লেখা। তো জ্ঞানগঞ্জের অমৃতলোকে ওটা চটি বই, ওটা আলাদা। জ্ঞানগঞ্জ বলে একটা বই, এরকম মোটা ভলিউমের বই, তাতে এই সমস্ত ঋষিদের কথা লেখা আছে। এই সমস্ত মহানরা এখনো স্টিল আলি, এই সত্যগুলো অনেকে জানে না, তাই আমার কথা বক্তব্য শুনে অনেকে সমালোচনা করে। বই পড়তে একটু পড়তে হবে, সমালোচনা করার আগে একটু কালচার করতে হবে, কাউকে ভুল ধরার আগে আমাকে পড়াশোনা করতে হবে। আমি তত্ত্বপ্রমাণ ছাড়া কথা বলি না, আমি কেন বলতে যাব? ঠাকুরে যেগুলো বলেছেন তার বাইরে আমরা কেন বলতে যাব? আর কারোর এখতিয়ার নেই, ঠাকুরের কথার বাইরে একটা শব্দ একটা বলার অধিকার আমাদের কারোর নেই। সুতরাং আজকে এত বড় প্রমোশন ঠাকুর দিতে চাইছেন যে পৃথিবীটা এখন পাঠশালার মাত্রায় আছে, এই পাঠশালার মাত্রাটাকে ঠাকুর ইউনিভার্সিটির মাত্রা, তার মানে এটা পাঠশালা তো এখন নেই, এখন প্রাইমারি স্কুল। ঠাকুর তাহলে প্রাইমারি স্কুলের মাত্রাটাকে ঠাকুর ইউনিভার্সিটির মাত্রা, মানে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, তার মানে পৃথিবীটা এখন আছে প্রাইমারির মাত্রায়, ঠাকুর সেটাকে ইউনিভার্সিটির মাত্রা মানে বিশ্ববিদ্যালয়ের মাত্রা বেঁধে দিয়ে যাবে।
এমন মাত্রায় বেঁধে দিয়ে যাবেন, আগামী 50,000 বছর কোনো গুরু মহানকে মাস্টারি ফলাতে আসতে হবে না। ঠাকুরে বলো, হ্যাঁ কিনা বলুন, ঠাকুরে বলো তো। তাহলে 50,000 বছর কোনো গুরু মহানকে মাস্টারি ফলাতে আসতে হবে না, এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব। পৃথিবীর ইতিহাসে কেউ কাজ শেষ করে যেতে পারেনি, আমি শেষ কাজটি শেষ করে দিয়ে যেতে চাই। কোন করা যাবে আছে? ওই আমি শুধু বলবো, আপনারা খুঁজে নেবেন, আমি আর বলবো না। হ্যাঁ, পড়া যাবে বলে পড়ে দেখবেন। পৃথিবীর ইতিহাসে কেউ কাজ শেষ করে যেতে পারেনি, আমি শেষ কাজটি শেষ করে দিয়ে যেতে চাই। এত জানার পরেও আমরা ঠাকুরকে ভুল বুঝছি। ঠাকুর চলে গেছে, হ্যাঁ, ঠাকুর আর আসবে না, বিপ্লব আর হবে না। আরে বিপ্লব হবে না কি, বিপ্লব তো হচ্ছে। একটু চোখ কান খুলে রাখুন। 40টা দেশে যুদ্ধ চলছে, 27টা দেশে বন্যা চলছে, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে, বাহিনীর দুটো পক্ষ তৈরি। ঠাকুর 11-12 বছর বয়সে ঢাকা সদর রোডের উপর থেকে যাচ্ছেন ঘোড়ার গাড়ি করে, সঙ্গে রবি ঘোষ। পরম বিশ্ব বালক ঠাকুরটা পড়ে দেখবেন। একটা জেলখানা তৈরি হচ্ছে। ঠাকুর যেন না জানার ভান করে রবিদাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে রবি, এটা কি তৈরি হচ্ছে রে? না বাবা, এটা জেলখানা তৈরি হচ্ছে। তখন ঠাকুর বলছেন, আমাদেরও একদিন এরকম জেলে ভর্তি হতে হবে। তখন রবিদা বলছে, কেন কেন? না নেতাজির কারণে। 12 বছর বয়সে যিনি বলছেন যে নেতাজির কারণে আমাদের জেলে ঢুকতে হবে, তার বাচ্চারা আজকে নেতাজির কথা বলতে ভয় পায়। আমরা কাপুরুষ না সুপুরুষ জানতে চাই আপনাদের কাছ থেকে। ঠাকুর বলে রেখেছেন, এই নেতাজির জন্যই তোমাদের চিত্ত পোয়াতে হবে। কতভাবে বলে রেখেছেন। ঠাকুর নেতাজির জন্যই বারে বারে জেল খেটেছেন। তার সন্তানেরা কাপুরুষের মতো নেতাজির কথা বলতে কেন ভয় পাবে? আমরা কেন বলি? আমরা নেতাজিকে কেউ ভজনা করি না, কেউ করি? আমরা দাদা হিসেবে শ্রদ্ধা করি। তাহলে বলি কেন? বলি এই কারণে, যেহেতু আগামী দিন তার একটা ভূমিকা আছে। গতবারে যখন আজাদির বাহিনী 2.5 লক্ষের বাহিনী ছিল, সেই আজাদির বাহিনী নিয়ে যখন তিনি আত্মপ্রকাশ করেছিলেন, তখন এই ভারতের মির্জাফরের দল, গদ্দারের দল, তারা অপপ্রচার করেছিল রেডিওর মাধ্যমে যে বিদেশি শত্রু ঢুকছে। তার জন্য খাদ্য দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করার কথা তারা ভারতবাসী মুখ ঘুরিয়ে নিয়েছিল। অসহযোগিতার কারণে আবার তাকে ফিরে যেতে হয়েছিল বিশাল বাহিনী নিয়ে। বহু আজাদির সেনা ধরা পড়েছিল, তাদেরকে অ্যারেস্ট করে দিল্লিতে ফাঁসি দেওয়া হয়েছিল। এরকম প্রচুর অত্যাচার করা হয়েছিল তাদের উপরে। অনেকে ফিরে এসছে, এখনো বেঁচেও আছে। কিন্তু এখন তার সেই বাহিনী 2.5 লক্ষ নাই, এখন 1 কোটি ছাপিয়ে গেছে। ঠাকুর বলে রেখেছেন 50 লক্ষ, ওই পর্যন্তই থাকবো আমরা। চৌলাই বলেছিলেন 70 লক্ষ, 70-এর দশকের গল্প। আর এখন 2024-এ ওই সংখ্যাটা আরো অনেক বেড়েছে। তা আমরা অতদূর যাবো না। ঠাকুর 50 লক্ষ বলেছেন, ওই 50 লক্ষ পর্যন্তই থাকি। ওই 50 লক্ষ বাহিনী, এশিয়ান মুক্তি ফৌজ, এশিয়ান লিবারেশন আর্মি নিয়ে আবার যখন ওই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, যেটা আগামী 23শে জানুয়ারি হতে চলেছে আসাম ধুবড়িতে, আপনারা কিন্তু সবাই যাবেন, দল বল বেঁধে যাবেন। এই 1-2 জন করে আসলে হবে না। একদম ঐতিহাসিক, মানে পুরো কলাপস করে দেওয়া হবে পুরো। ওই মাঠে ঠাকুর গেছিলেন, বিবেকানন্দ গেছিলেন, নেতাজি মিটিং করেছিলেন। একদম প্রবেশদ্বার, উত্তর পূর্বাঞ্চল ভারতের প্রবেশদ্বার আসাম ধুবড়িতে হবে আগামী 23শে জানুয়ারি। প্রত্যেক জেলাকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে। আগামী 23শে জানুয়ারি তিস্তা তোরসা ধরবেন, 21 তারিখে ধরবেন। আমাদের দক্ষিণবঙ্গ থেকে যারা যাবেন 21 তারিখে তিস্তা তোরসা ধরবেন। তিস্তা তোরসা কিংবা উত্তরবঙ্গ এক্সপ্রেস, তিস্তাটা ধরলে ভালো হয়, তাহলে সকাল 9টায় লোকাল ট্রেন পেয়ে যাব। যাই হোক, এই উত্তর পূর্ব ভারত দিয়ে যখন আবার 50 লক্ষের বাহিনী ঢুকবে, তখন এই ভারতের মির্জাফর গদ্দারদের দল আবারও অপপ্রচার করবে বিদেশি শত্রু ঢুকছে বলে। কিন্তু আমরা গতবারের মতো যাতে ভুলটা আবার না করি, আবার তাকে অসহযোগিতা না করি, আমরা আমাদের খাদ্য দিয়ে, অর্থ দিয়ে, যে যেমন ভাবে পারি তার সেই বিশাল সেনাবাহিনীকে সহযোগিতা করতে পারি। তার জন্যই আমাদের নেতাজির কথা, বক্তব্য হয়তো 2-3 ঘন্টা দিলাম, তার মধ্যে লাস্টে 2-4 কথা নেতাজির কথা বলা হয়। সেটাই তো নাকি? আমরা সারাক্ষণ নেতাজি করি? হ্যাঁ, লাস্টের দিকে 2-4 কথা বলা হয় যে নেতাজির একটা ভূমিকা আছে অর্জুনের মতো, জাস্ট এইটুকু। এটাকে নিয়ে এত মানে হাইলাইট করার কি আছে? এটাকে নিয়ে এটাকে চ্যাপ্টার, নেতাজি চ্যাপ্টার নয়। আমরা নেতাজি সন্তানদের কি শুধুমাত্র কীর্তন করবে? কীর্তনের অবশ্যই দরকার।
আমি কীর্তনের বিরোধিতা করছি না, কিন্তু আগামী দিন সন্তান দলের আরো অনেক দায়িত্ব আসছে। কি দায়িত্ব আসছে বলুন, কি দায়িত্ব আসছে? তমেই গতি সত্যম বইটা পড়ে দেখুন, আপনার মুখের কথা কেউ মানবেন না। তমেই গতি সত্যম বইটা পড়ে দেখবেন, আমার 50 লক্ষ সন্তান যখন মার্চ করতে করতে এগিয়ে যাবে, পুলিশ মিলিটারি পাচায় বন্দুক রেখে হাঁ করে তাকিয়ে থাকবে। আছে তমেই গতি সত্যম বইতে? তাহলে 50 লক্ষ সন্তান মার্চ করবে তো? তা সেই দিল্লি চলো ডাক, পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতার স্বপ্ন কিন্তু নেতাজি সফল হয়নি। ডাক কিন্তু একটা আসবে। আবার অন্য একটা ক্লাসে ঠাকুর বলছেন, যদি বা কোনো পুলিশ বা মিলিটারি প্রশাসনকে, যেহেতু ওরা সরকারি চাকরিজীবী, ওদের অর্ডার ক্যারি আউট করতে হবে, তাই যদি বা কেউ মনে মনে বিশ্বাস পায়, কেউ যদি মানে সরকারকে দেখানোর জন্য, প্রশাসনকে দেখানোর জন্য ফাঁকা আওয়াজ করে, কিংবা আমার সন্তানদের গলায় বা আমাদের সন্তানদের বুকে বা পেটে বা আমার সন্তানদের যদি ওরা বুলেটের শলা চালায়, তাহলে সেদিন ওই পুলিশ মিলিটারির বুলেটের শলা আমার সন্তানদের গলায় ফুলের মালা হয়ে ঝরে পড়বে। তাহলে ভয় পাবার কিছু আছে? আগামী দিন দায়িত্ব আসছে। এটা বিকাশদা বলে গেলে যে সেই দিনের জন্য প্রস্তুত হতে হবে। মানসিক এবং আধ্যাত্মিক কালচার, আধ্যাত্মিক ভিত, এই নাম জপের ভিতর থেকে নিজেকে যদি সুরে প্রতিষ্ঠিত না করতে পারি, রিসিভার, এই যে টেলিফোনের টাওয়ারগুলো দেখেন না, এই টেলিফোনের টাওয়ারে একটাই মাত্র স্টিক দাঁড়িয়ে আছে, সেখানে কোটি কোটি ফোন গিয়ে বাড়ি খাচ্ছে। এই অ্যান্টেনাটা ঠিক রাখতে হবে। যদি কানেকশন না থাকে তাহলে কিন্তু কিছু হবে না, আপনি খবর পাবেন না। আমরা যখন যেতাম আর কি লেকটাউনে, মাঝে মাঝে ঠাকুরের কাছে সুন্দরবনের পক্ষ থেকে 15-20 জন করে যেতাম ক্লাস করতে, তখন আমাদের এক গুরু ভাই বসন্ত রায়, প্রাইমারি স্কুলের মাস্টার, 2800 তলায় বাড়ি, 2800 তলা প্রতিনিধি এসছে। বসন্তবাবু এখন বেঁচেও আছেন। তো উনি ফট করে ঠাকুরকে প্রশ্ন করে বসছেন, আচ্ছা বাবা, আমরা তো 3-4টে নদী পার হয়ে আসি, তোমার বিপ্লব যখন শুরু হবে আমরা কি করে খবর পাবো? তখন তো এত ফোন টোন বা এত রেডিও টেলিভিশন, এই টেলিভিশনের এত বাড়াবাড়ন্ত ছিল না। ওনার যেটা সহজ সরল মনে জেগেছে, ঠাকুর বললেন, আমি যখন ডাক দেব কোনো মারফতে নয়, মাধ্যমে নয়, আমি এককভাবে প্রত্যেককে জানাবো। আজকের একটা দেহ নিয়ে আমরা চিন্তা করছি, ঠাকুর আছেন কি নেই। এককভাবে জানাতে গেলে কি হবে? বাবলু কর্মকার যদি কালকের গিয়ে বিনয়দাকে বলে ঠাকুর ডেকেছে, ব্রিগেডে যাবে? আপনারা কেউ বিশ্বাস করবেন? অনিলদা যদি হাওড়ার ভাইদের গিয়ে বলে এই প্রতাপ ঠাকুর ডেকেছে, ব্রিগেডে ময়দানে যেতে হবে, বিশ্বাস করবে কেউ? যদি ঠাকুর ডাকে একবার ডাক বাক্যে সবাই ঝাঁপিয়ে পড়বেন। তাহলে এককভাবে যদি সবাইকে জানাতে হয়, তাহলে সে সাউন্ডের মাধ্যমে হোক আর দেহ ধারণ করেই হোক, তাহলে আপনার অ্যান্টেনাটা ঠিক রাখতে হবে, তাই তো? রিসিভারটা ঠিক রাখতে হবে, তার জন্য নাম জপের কানেকশন দরকার। আপনি যদি নামে জপে ডুবে না, সুরে যদি তন্ময় না থাকেন, আপনার যদি রিসিভার ঠিক না থাকে, তাহলে আপনি ভয়েস পাবেন কোত্থেকে? সুতরাং নিজেদেরকে প্রস্তুত করে রাখা। আজকে আত্মপ্রস্তুতি শিবিরের এই একটাই উদ্দেশ্যে, শুধুমাত্র এই একটা শিবির করলাম এটাই শেষ না, এটা জাস্ট একটা ট্রেনিং সেন্টার। সময়টা উত্তীর্ণ, যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ বাঁধতে পারে, যে কোনো সময় ফোন বন্ধ হয়ে যাবে, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, হাট বাজার বন্ধ হয়ে যাবে, ট্রেন বাস বন্ধ হয়ে যাবে, যেটা লকডাউনে হয়েছিল, ওটা একটা সিগন্যাল দিয়েছে। এরপর আরো ভয়ঙ্কর দিন আসবে, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। ফোন তো প্রথমে অফ হয়ে যাবে, কারণ যে সৌরঝড়টা এগিয়ে আসছে 10,000 কিলোমিটার গতিবেগে এবং 1000 হাইড্রোজেন বোমার সমান, বুঝতে পারছেন? সমস্ত ইলেকট্রনিক্স পার্সপাতি সমস্ত বিকল হয়ে যাবে, এই টেলিফোন টোন সব বন্ধ, কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তখন এইখানে চাবিটা খুলে দেওয়া হবে। এখন সব লক করা, এই লক করার কারণও আছে। এই এত নাম করছেন, এত জপ করছেন, তবু কিছু বুঝতে পারছেন না কেন? এই লক করার কারণটা হলো এটাই। প্রথম ঠাকুর নিজে হাতে জপে বসেতেন কিছু সন্তানদের নিয়ে, তাদের মধ্যে স্ফুরণ ঘটে গেছিল। তখন ঠাকুর দেখলো যে মুশকিল তার, এক গুরু ভাই, এই মধ্যমগ্রামে গুরু ভাই আছে, মধ্যমগ্রামে, ওখানে বলছে শ্বশুর বাড়ি যাবে আর কি, তো ট্রেন থেকে নেমে ট্রেন থাম,
বলে ট্রেনটাকে চট মেরে থামিয়ে দিয়েছে। দিব্যিরাম শ্বশুর বাড়ি খেয়ে দেখে ভালো মন্দ খেয়ে দিয়ে নাক ডাকি ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা এসে দেখছে বলছে সেই ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন চল। এবার ট্রেন চলা শুরু করেছে। সারাক্ষণ এই যে 5-6 ঘন্টা যে আর ড্রাইভার ব্রেক করছে, এত ইঞ্জিনিয়ারদের চেক করছে, গাড়ি আর চলে না, গাড়ি আর চলে না। ব্যাপারটা কি হলো, এবার পাবলিক ফলো করেছে। এই লোকটাই যে ট্রেন থেকে নেমে বলেছিল যে ট্রেন থাম, ট্রেন দাঁড়িয়েছে, আর এই এখন এসে বললো ট্রেন চল, ট্রেন চলা শুরু হয়েছে। এই লোকটাকে ধরো। সে বললো দাদা আমার ক্ষমা করবেন, আমি বালক ব্রহ্মচারীর শিষ্য। এই খবর ঠাকুরের কাছে গেছে, কিন্তু মুশকিল তার। তো আমাদের দিয়ে সব যদি যে চাবি খোলা থাকে তাহলে সব আমার ক্ষমতাটাকে মানে দেওয়া ক্ষমতাটাকে তো মিসইউজ করবে। অতএব যা স্বার্থপরের মতো তোমরা সব সিদ্ধি মুক্তি নির্বাণ নিয়ে বেরিয়ে যাবে, আর গোটা পৃথিবীর অবনীত আমার সন্তান তার অন্ধকারে পড়ে থাকবে, তা হতে দেবো না। আমি সিদ্ধি মুক্তি দর্শনের ঘরে চাবি তালা দিয়ে দিলাম, সময় মতো খুলে দেব। সময় মতো খুলে দেবেন ঠাকুর। সেটা যখন তৃতীয় বিশ্বযুদ্ধের চরম মুহূর্তে, যখন 50 লাখের এশিয়ান লিবারেশন আর্মি আসবে, সেই সময়টা কিন্তু এই চাবিটা খুলবে। তখন কার কতটা সঞ্চয় হয়েছে, কার কতটা পাওয়ার অর্জন করেছেন। এখন প্রদীপ সর্দার যতই গরম গরম বক্তৃতা দিই, আগামী দিন যে ভয়াবহ পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতিতে টিকে থাকার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই, কে কত বড় নেতা, কে কত বড় কর্মী, কে কত বড় গায়ক বাজি, সেখানে মূল্যায়ন হবে না। আধ্যাত্মিক ভিত কার কতটা তৈরি হয়েছে, কতটুকু আমি নাম জপ করেছি, কতটুকু আমি নিজেকে আত্মপ্রস্তুত করতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় জিজ্ঞাসা আগামী দিন। যেটা আত্মপ্রস্তুতি বই আমি লিখেছিলাম, তাতে আমি জিজ্ঞাসা প্রথম পৃষ্ঠা তুলে ধরেছিলাম যে ভারতে ঠাকুর বলেছেন অ্যাটম পড়বে, ফাটবে না, কিন্তু যদি রাশিয়া ফাটে, চায়না ফাটে, বা অন্য কোনো দেশে ফাটে, একটা এখন তো আর পরমাণু বোমা নেই, এখন তো হাইড্রোজেন বোম, নিউট্রন বোম, স্টার ওয়ার প্রজেক্ট, স্পেস ওয়ার প্রজেক্ট। এক একটা বোম মানে বাস্ট হলে এক একটা দেশ ধ্বংস হয়ে যাবে। পরমাণু বোমা যখন বিস্ফোরণ হয়েছিল তখন তার নাম ছিল লিটল বয়, তার নাম ছিল লিটল বয়। এখনো হিরোশিমা নাগাসাকিতে মানুষ জন্মগ্রহণ করে অন্ধ লঙ্গ পঙ্গু হয়ে, সেই মাটিতে আজও চাষ হয় না। ওটা ছিল লিটল বয়, আর এখন হচ্ছে বিগ বয়। এক একটা বোমা ফাটবে, এক একটা দেশ ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার, আমেরিকার হাতে 9,500 পরমাণু হাইড্রোজেন অস্ত্র, চায়নার হাতে 11,500, রাশিয়ার হাতে 13,500, এবং অন্যান্য যত দেশ আছে 5-6 হাজার করে তো আছেই। এরকম কম বেশি প্রত্যেকটা দেশের হাতে বড়, এত হাজার হাজার লাগবে না, 2-4টে বাস্ট হলেই যথেষ্ট। এবং সেটা হবে, কারণ ঠাকুর বলে রেখেছেন আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়। বলেছেন ঠাকুর, কোন ভাষণে বলেছেন? টালাপাড়াকে জন্মোৎসবে। প্রতি ভাষণেই আমি সেতাম, শুনতাম। একদম লাস্টের দিকে বলতেন যে আমি প্রকৃতিকে দিয়ে 10 আনা 6 আনা করে ছাড়বো। সেদিন ঠাকুর সুপচারে গিয়ে ফিরে গিয়ে গৌরীদাকে করছেন, আরে গৌরীশঙ্কর কোয়া তো দিলাম 10 আনা 6 আনা করে ছাড়বো, হিসাবে দেখি 1 আনাও থাকে না। তখন যে গুরু ভাইরা উপস্থিত ছিল, সম্ভবত সিদ্ধদাও ছিলেন মনে হয়, উনি হাত জোড়া করে বললেন বাবা সংখ্যাটা একটু বাড়ানো যায় না? তখন ঠাকুর বলছেন তাহলে তো কাম দেরি হয়ে যাবে রে। এই দেরি সেই কারণে দেরি যে যদি কিছু বাঁচানো যায়। আর আমরা উল্টে ঠাকুরকে দোষ দিচ্ছি, বাবা তুমি কেন এত দেরি করছো। ঠাকুর মাকে বললেন যে মা এখনো যদি নামি হাঁটুর উপর থেকে রক্ত গঙ্গা বয়ে যাবে, আমি চাইছি রক্তস্রোত যাতে হাঁটুর নিচে থেকে বয়ে যায়। ঠাকুর অন্য একটা ভাষণে বলেছেন যে সুপ্রসব হতে গেলেও কিছু না কিছু রক্তপাত হয়। ঠাকুরে বলা তো, সুপ্রসব হতে গেলে কিছু না কিছু রক্তপাত হবেই। সুতরাং এই রক্তপাতটা যাতে কম হয়, কারণ সাধু হোক, শয়তান হোক, ভালো হোক, মন্দ হোক, সবই তো তাঁর সন্তান, তিনি তো বিশ্বপিতা নাকি। সুতরাং তিনি চেষ্টা করছেন যদি কিছু কমানো যায়, রক্তস্রোতরা যত ধ্বংসটা কম হয়, তার জন্য ঠাকুর দেরি করছেন। কারণ এটা তো কুরুক্ষেত্র বা লঙ্কা কাণ্ড নয়। কুরুক্ষেত্র কাণ্ড গোটা ভারতবর্ষব্যাপী হয়নি, কয়েকটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। লঙ্কা কাণ্ড একটা আঞ্চলিক ঘটনা, গোটা পৃথিবীর মানচিত্র ধরলে শ্রীলঙ্কার কোনো অস্তিত্ব একটুখানি ছোট্ট একটা দেশ, একটা দ্বীপ। আর ঠাকুর যে বিপ্লব করতে এসছেন গোটা পৃথিবীটাকে নিয়ে, টোটাল রেভলিউশন। পৃথিবীর পাঠশালা থেকে ইউনিভার্সিটির মাত্রা, এই মাটিও রাখা হবে না। এই বিষাক্ত মাটি চেঞ্জ হয়ে যাবে, নতুন মাটি তৈরি হচ্ছে।
এগুলো আপনারা দেখেছেন এর আগে। মহাদেশীয় প্লেটে চলা থামবে না। এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ, এশিয়া মহাদেশ, এই সাদা অংশের অংশগুলো, এগুলো হচ্ছে বর্তমান পৃথিবীর মানচিত্র। এই পৃথিবী যখন সৃষ্টি হয়, প্রথমে নাম, সমস্ত ভূখণ্ডগুলো একটা জায়গা ছিল, তার নাম ছিল প্যানজিয়া। আবার পৃথিবী সেই প্যানজিয়া রূপ নিতে চাইছে। এই ছন্ন 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 ছড়া হয়ে দেশ থাকবে না। এই নাসা বিজ্ঞানীর দল বলছে, স্যাটেলাইট ক্যামেরা দিয়ে দেখছে, এই যে আবছা কালো রঙের এগুলো দেখতে পাচ্ছেন ছবিগুলো, এগুলো হচ্ছে প্লেট। আন্টার্কটিক প্লেট, প্যাসিফিক প্লেট, ইন্ডিয়ান প্লেট, মানে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে বিশাল আয়তন নিয়ে এই প্লেটগুলো যাচ্ছে এবং এই প্লেটগুলো অ্যারো চিহ্ন করে দিয়েছে, ভারতের দিকে ছুটে আসছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই ভারতের দিকে ছুটে আসছে প্লেটগুলো। এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ঠাকুর অনেক আগেই বলে রেখেছেন। ওই আমেরিকার বড় অহংকার, দম্ভ হয়েছে, ওকে আমি আইচা হাতে ভিক্ষা করবো। ঠাকুরে বলা তো, আইচা মানে কি? নারকেলের মালা, মানে থালা বাটিও জুটবে না। আজকে বিজ্ঞানীরা বলছে, ঠাকুর কত আগে বলে রেখেছেন যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, চারটে মহাদেশ অস্তিত্ব থাকবে না, একদম তলিয়ে যাবে। যেই তলিয়ে যাবে, এবং এশিয়া ইউরোপ মহাদেশের সমুদ্র উপকূলবর্তী বহু দ্বীপ তলিয়ে যাবে। এবং নতুন যে মাটি যাচ্ছে আগামী পৃথিবী বেদে, এই নতুন মাটি যে যাচ্ছে, প্লেটগুলো যেগুলো উঠবে, সঙ্গে সঙ্গে এই প্লেটগুলো এগুলো তলিয়ে যাবে, সঙ্গে সঙ্গে নতুন মাটি তৈরি হবে। আগামী বেদের যুগ এই বিষাক্ত মাটিতে তৈরি হবে না। যার জন্য এই যে এখানে আরেকটা জায়গা বলছে, পৃথিবী উত্তর মেরু দক্ষিণ মেরু একদিন স্থান পরিবর্তন করতে পারে। এটাও নাসা বিজ্ঞানীরা স্যাটেলাইট ক্যামেরা দিয়ে দেখেছে। বিজ্ঞানী যার ব্যাখ্যা মেলেনি, বিজ্ঞানীরা ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। পৃথিবীর ভূগর্ভস্থ মানে মাটির নিচে কি ভয়ঙ্কর ভূ আলোড়ন হচ্ছে, সেটা ছবি দিয়ে স্যাটেলাইট ক্যামেরা দিয়ে দেখিয়ে দিয়েছে এরা। ভয়ঙ্কর ভূ আলোড়ন সৃষ্টি হচ্ছে। 18টা ফাটল নিয়েছে মাটির স্তরে, যে নুড়ি, বালি, জল, কাদার বিভিন্ন লেয়ার আছে। 18টা ফাটল নিয়েছে আন্দামান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। ভয়ঙ্কর দিন আসছে, আমরা কল্পনা করতে পারছি না। কারণ ঠাকুর বলেই রেখেছেন। কখন বলে রেখেছেন? আনন্দ মাস্টার মশাইকে। আনন্দ মাস্টার অঙ্ক শেখাচ্ছেন, ঠাকুরের তখন কত, আর 8-10 বছর বয়স হবে কি, একটু কম বেশি যাই হোক। এখানকার তখন তো আর স্লেট পেন্সিল ছিল না, তালপাতা কলা পাতায় লিখতে হতো। আনন্দ মাস্টার মশাই অঙ্ক শেখাচ্ছেন, যোগ বিয়োগ শেখাচ্ছেন। এখানকার বীরুর অঙ্কে মন নাই, বীরু আপন মনে আঁকি ঝুঁকি করছে। মাস্টার মশাই খেপে গেছে, আরে বীরু তোর অঙ্কে মন নাই? আমি এত করে বক বক করছি, তুই কি করছিস? মাস্টার মশাই, পৃথিবীটা এক কাত হয়ে আছে, সোজা করে বসায় দিতাম। আছে না ঠাকুরে বলা? তার মানে কি, ওই যে 23.5 ডিগ্রি হেলে ঘুরছে, ঠাকুর সেটাই হেয়ালিপূর্ণ ভাষায় বোঝাতে চাইলেন যে পৃথিবীটা এক কাত হয়ে আছে। ঠাকুর চেষ্টা করছেন, ঠাকুর অঙ্ক করছেন এখানকার যোগ বিয়োগ না, পৃথিবীটাকে কি করে সোজা করে বসিয়ে দেওয়া যায়, যেটা আজকে নাসা বিজ্ঞানীর যন্ত্রে ধরা পড়েছে যে নর্থ পোল সাউথ পোল আবার হবে, উত্তর মেরু দক্ষিণ মেরু হবে, দক্ষিণ মেরু উত্তর মেরু হবে। গত কয়েক বছর আগে জাপানে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের ফলে উত্তর মেরু 60 কিলোমিটার ডান দিকে টার্ন নিয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। যার জন্য এখন যারা এরোপ্লেন চালায়, এয়ারলাইন ভালো কাজ করছে না, কম্পাস কাজ করছে না, খুব অসুবিধা হচ্ছে ওদের। অলরেডি ডান দিকে টার্ন নিয়েছে। হিমালয়ের মধ্যে 3টে ফাটল ঠাকুর বলে রেখেছেন, শিশু বয়সে বলে রেখেছেন যে দুটো দেশে হাঁটা পথে যাওয়া যায়। কোন দুটো দেশ? রাশিয়া আর চীন। ঠাকুরের শিশু বয়সে বলা, পরম বিশ্বে ভালো ঠাকুরটা পড়ে দেখবেন। সেখানে ঠাকুর বলছেন যে দুটো দেশে হাঁটা পথে যাওয়া যায়, হাঁটা পথে রাশিয়া চীনে যাওয়া যায়। ওই হিমালয় তলিয়ে যাবে, ওই হিমালয় তলিয়ে যাবে। এখন হিমালয় 3-4টে ফাটল নিয়েছে, যে কোনো সময় বসে যাবে। রাশিয়া চীন ভারত একটাই প্লেট তৈরি হবে। রাশিয়া চীন ভারত একটাই প্লেট তৈরি হবে, যেটা অলরেডি হিমালয়ের ফাটলগুলো প্রমাণ করে দিচ্ছে। সুতরাং কাজ কিন্তু থেমে নাই, শুধু থেমে আছি আমরাই। ভুল বলেছি না? ভুল বলেছি? আমরা থেমে যাচ্ছি ঠাকুরের কাছে। ঠাকুর যে কতটা কষ্ট করছে গোটা বিশ্বটাকে এক জাতি এক নীতি এক বিশ্ব পরিবার করার জন্য। এখানে যাকে আমরা বীরেন চক্রবর্তী রূপে চিনি, ভাষণমালা বইটা পড়ে দেখবেন। তোমরা আমাকে চেনো এখানে বীরেন চক্রবর্তী রূপে। নাগাল্যান্ডে কি যাও, নাগারাজ্যে গিয়ে দেখো, ওখানে আমার পরিচয় নাগা চক্রবর্তী। কি বাবলু, ভুল বলেছি? হ্যাঁ, নাগাল্যান্ডে গিয়ে দেখবে আমার নাগারাজ্যে গিয়ে দেখবে ওখানে আমার পরিচয় নাগা চক্রবর্তী। ভাষণমালা বই ঠাকুরের ভাষণ তো নাকি? ভাষণমালা বই আপনার ভাষণ, আমার ভাষণ, ঠাকুরের ভাষণ।
তাহলে ওটা কত চক্রবর্তী যে কত জায়গায় কাজ করছেন। হ্যাঁ, আজাদ কাশ্মীরে তার নাম দেওয়া হয়েছে বিশ্বজিৎ প্রভুজিৎ সিং। আপনারা ঘরোয়া কর্মী তাই বলে ফেলছি আর কি। আপনারা জেলে ঢোকান, আমার কোনো ভয় নেই, আমার কাঁদবার জন্য কেউ নাই, আমার জন্য কাঁদবার কেউ নাই। হ্যাঁ, আজাদ কাশ্মীরের নাম বিশ্বজিৎ প্রভুজিৎ সিং, যিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেকচার দিচ্ছেন, ওয়ান রেস ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কান্ট্রি, এক জাতি এক নীতি এক বিশ্ব পরিবার গড়বার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকা, সেখানে গিয়ে ক্লাস করছেন। আর বিবেকানন্দর মাথা বেশ পাগড়ি ফাগড়ি বেঁধে ছবি আছে আমার কাছে, পেপার কাটিং, টাইমস অফ ইন্ডিয়া, ইংলিশ পেপার, একদম মানে আমার মুখের কথা না, মানে আপনারা ভাবতে পারবেন গোটা পৃথিবীতে যত দল যত সম্প্রদায় আছে, কেউ এক জাতি এক নীতি এক বিশ্ব পরিবারের কথা বলেছেন? কোন দল সম্প্রদায় বলেছে? একমাত্র ঠাকুর বলেছেন। তাহলে ওয়ান রেস ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কান্ট্রি কথা কে বলতে পারে? ঠাকুর বলতে পারেন। কোথায় কি বলছেন? আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাহলে এগুলো খেয়াল করতে হবে। আরে জনগণ চিনল না, দরকার নেই। আমি কি চিনেছি ঠাকুরকে? আমি আমার বাপ যতই ছদ্মবেশ ধারণ করুক না কেন, যদি বাপের মুখটা চিনতে না পারলাম, তাহলে আর গুরুকে ভজনা করে কি লাভ হলো? ভুল বলেছি? সুতরাং কাজ কিন্তু থেমে নেই, প্রচন্ড দ্রুত গতিতে কাজ হচ্ছে। কিন্তু এত বড় কাজ, এত বড় কাজ, গোটা বিশ্বকে নিয়ে খেলা করা। আমি আমার স্বরূপ বিশ্বের প্রতিটি অণু পরমাণু দিগকে আস্বাদন করাবো, ঠাকুরের বলা তো। হ্যাঁ, আমি বাঘে মানুষে এক ঘাটে জল খাবো, ঠাকুরের বলা। তাহলে বাঘ তো পৃথিবীর সবচেয়ে হিংস্র জন্তু। তাহলে বাঘ আর মানুষ এক ঘাটে নামবে, এক ঘাটে জল খাবে, তার মানে কি? মানে পৃথিবীটাকে এমন মাত্রায় তিনি তৈরি করে দেবেন যে হিংসা বলে শব্দটা শুধু অভিধানে থাকবে, কিন্তু বাস্তব প্রয়োগ হবে না। সেদিন সর্বাঙ্গে অলঙ্কার ভূষিতা হয়ে সুন্দরী নারী যদি নিশ্চিন্তে রাজপথে নিদ্রা যায়, তাকে কেউ ক্ষতি করতে আসবে না। কারণ সেদিন কোনো চৌর্যবৃত্তি থাকবে না, কোনো চুরি ডাকাতি রাহাজানি থাকবে না। সেদিন মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে। যদি আপনার ঘর কেউ অগোছালো থাকে, রাস্তার কোনো একটা পাবলিক যেতে যেতে দেখবে, সঙ্গে আপনার ঘরটাকে গুছিয়ে দিয়ে তারা চলে যাবে, চুরি করা তো দূরে থাক। আর যদি মনে মনে বাবলু ভাবে যে প্রদীপ সর্দার এখন বর্ধমানে গেছে, এই সুযোগে প্রদীপ সর্দারের ঘরে তো চুরিটা করলে হয়, কেউ তো নাই প্রদীপ সর্দারের ঘরে, সঙ্গে সঙ্গে প্রদীপ সর্দারের রাডারে খবর হয়ে যাবে, কি বাবলু ভাবছিস কিরে আমার বাড়িতে চুরি করবি? হ্যাঁ, মানে কি? তখন তো ত্রিনয়নের রাজত্ব হবে। বেদের যুগে যারা থাকবে তখন তো ত্রিনয়, প্রত্যেকে তো মানে ত্রিতাপ শক্তির অধিকারী হবে। সুতরাং প্রত্যেকে আলাদা করে পুলিশ মিলিটারি রাখার দরকার হবে না। কেন ঠাকুর বলেছেন? কারণ তখন তো প্রত্যেকেই হবে পুলিশ, তখন প্রত্যেকেই হবে মিলিটারি, মানে প্রত্যেকে তখন প্রত্যেকের ঠাডাই খুলে যাবে। এখানে কেউ চুরি করতে চাইলেও চুরি করতে পারবে না, মিথ্যা কথা বলতে চাইলেও মিথ্যা বলতে পারবে না, অন্যায় করতে চাইলেও অন্যায় করতে পারবে না। কারণ প্রত্যেকের মধ্যে তখন ঠাডাই কাজ করবে। তার জন্য আলাদা করে কোনো আইন আদালত কোর্ট কাছারি লাগবে না, কারণ প্রত্যেকেই হবে তখন এক একটা জজ ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? সুতরাং কি দিন ঠাকুর আনতে চাইছেন? আমি চিন্তাকে প্রশ্ন করেছিলাম যে বিগত যে বেদের যুগ 15,000 বছর আগে যেটা ছিল, সেই বেদের যুগ দাদা বলছেন না, তার থেকে আরো আরো অনেক উন্নত মানের বেদের যুগ ঠাকুর উপহার দিতে চাইছেন। তার থেকে আরো অনেক উন্নত মানের বেদের যুগ উপহার দিতে চাইছেন ঠাকুর। মাইন্ডেড? কি বেদের যুগ? সেটা বেদের যুগ প্রতিষ্ঠা হয়ে যারা থাকবে, আমার দেখার ইচ্ছা নাই। যা রক্তপাত, অত ভয়ঙ্কর রক্তপাত দেখতে পারবো না। আমার চোখের সামনে একটা পোল্ট্রি মুরগি কাটলে আমার নিজে ভয় পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু কি ভারে রক্তপাত হবে। আপনারা বিপ্লব করেন, ঠাকুর বলছেন যেদিন সেই বিপ্লব হয়ে যাবে, সেদিন তোমরাই এসে আমাকে দোষ দেবে যে বাবা এত নিঃসঙ্গতা ভালো লাগছে না, এর থেকে বরং আগে ভালোই ছিলাম। এত নিঃসঙ্গতা ভালো লাগছে না বাবা, এর থেকে আরো আগে বরং ভালোই ছিলাম। তখন এত নিঃসঙ্গতা ভালো লাগবে না। এখন এত ট্রেনে বাসে এত লোক, হাটে বাজারে এত লোক, একটা লোকের সঙ্গে আরেকটা লোকের দেখা করতে গেলে সারাদিন ঘুরতে হবে। যেটা হযরত মুহাম্মদের বলা আছে, নবীজির বলা আছে যে হাসর ময়দান তৈরি হবে, মানে ফাঁকা মাঠ। একটা লোকের সঙ্গে আরেকটা লোকের দেখা করতে গেলে সারাদিন ঘুরতে হবে, মানে কি? ফাঁকা হয়ে যাবে। এত লোক সেদিন সব ফাঁকা হয়ে যাবে। তার মধ্যে প্রকৃতি, শুধু প্রকৃতিকে দিয়ে ঠাকুর 10 আনা 6 আনা, আবার সূর্যের ফিরে গিয়ে বলছেন আমি হিসাবে দেখি 1 আনাও থাকে না। তার মানে কি হারে ভয়ঙ্কর ধ্বংস, বুঝতে পারছেন? মানে বেশিরভাগটাই মরবে প্রকৃতির মারে, ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প বন্যা মহামারী জলোচ্ছ্বাসের মাধ্যমে। বেশিরভাগটাই মরবে প্রাকৃতিক দুর্যোগে।
বাকি ওই তৃতীয় বিশ্বযুদ্ধ যা হবে ওটা অল্প কিছুদিনের জন্য। হ্যাঁ, বেশিরভাগটা হবে, বেশিরভাগটা মরবে প্রকৃতির মারে। অল্প কিছুদিনের জন্য যে যা থাকবে সেটা ঠাকুর 7 দিনের কথা বলে রেখেছেন, যে এবারের বিপ্লব আমি 7 দিনে শেষ করে দেব। আমি এক একটা ঘায়ে এক একটা মহাদেশ ঠিক করে দেব, এর জন্য 7 দিনই যথেষ্ট। সুতরাং ওটা নিয়ে ভাবতে হবে না বিপ্লব কবে হবে, ওই চ্যাপ্টারে ঢুকবেন না। কারণ ওই চ্যাপ্টারে ঢুকলে ওটা আমাদের অনধিকার চর্চা হয়ে যায়। কারণ ঠাকুর কি বলছেন, যেটা একটু আগে বিকাশদা বললেন, যে আমি কখন কি করি আমার ডান হাতের কথা বাঁ হাত জানতে পারে না, বাঁ হাতের কথা ডান হাত জানতে পারে না। এমনকি আমার অন্তরের মধ্যে স্বয়ং শিব প্রবেশ করলেও আমার অন্তরের কথা জানতে পারে না। সুতরাং সেই পরম পিতার কাজের হিসাব করা কি আমাদের উচিত? বাবা তুমি কবে করবে, আমাকে এখন জ্বালাতনে পড়েছি, চিত্তদাকে পাচ্ছে না, আমারে ধরে দৌড়মশাই আপনি ওই প্রসঙ্গটা ছাড়া অন্য কিছু প্রশ্ন করুন। বিপ্লব কবে হবে? আপনি যে বীজ পেয়েছেন আমি সেই বীজ পেয়েছি, আপনি চর্চা করুন আমি চর্চা করি, এটাই তো আমাদের দায়িত্ব। বিপ্লব কবে হবে এইটাই ভাববার অধিকার কে দিয়েছে আপনাকে? ওটা তো ঠাকুরের চ্যাপ্টার। আমাদের সন্তান দলের দায়িত্ব নাম করা, নাম করা এবং সেটা সঠিক পথে দিশা। এটা 2018-তে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, বর্তমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, সেখানে পরিষ্কার চিত্তদা লাস্টের দিকে যে বইকটা বের করেছিলেন, নিশানা, উৎস, সন্তান, আদর্শ সন্তান, সন্তানের আদর্শ, অবসর বইয়ের লাস্টের দিকে কতগুলো গাইডলাইন দেওয়া ছিল। আর লাস্ট হচ্ছে সঠিক পথের দিশা, মীমাংসা। চিত্তদা কিন্তু বলে কয়ে কিভাবে কি করতে হবে না হবে, আগামী আমাদের চলতে হবে, সমস্ত গাইডলাইন তিনি বেঁধে দিয়ে গেছেন। তিনি দুম করে চলে গেছেন, এখানে কেউ দোষ দিতে পারবেন না। কোন কোন বইয়ের নাম বললাম, বইগুলো বাড়ি থেকে কালেকশন করে নেবেন। মীমাংসা, উৎস, নিশানা, আদর্শ সন্তান, সন্তানের আদর্শ, অবসর, লাস্ট সঠিক পথে দিশা। সমস্ত গাইডলাইন দিয়ে গেছেন যে তাদের অবর্তমানে আমাদের কিভাবে চলতে হবে। 2018 সালের লাস্ট গাইডলাইন বলতে গেলে আবার চারিদিকে 10টা বাজতে যায়, 10টা পর্যন্ত শেষ করতে হবে, যতদূর হবে ততদূর। ভালো লাগছে? খিদে পায় না? শুনে খুশি হলাম। এখানে এই সঠিক পথের বিষয় পরিষ্কার এখানে বলা হচ্ছে, মন মুখ এক হোক পরম পিতার কাছে আমার একান্ত প্রার্থনা। তাই আজ আমি যে কথা বলবো, যে মতামত দেব, সেটি চিত্ত সিদ্ধারের মত হিসাবে আপনারা নেবেন না, পরম পিতার প্রতিনিধি হিসাবে। ভাষাগুলো খেয়াল করবেন। চিত্ত সিদ্ধারের মুখ থেকে পরম পিতার নির্দেশ, পরম পিতার অভিপ্সা আপনারা শুনবেন, মানে পরম পিতার ইচ্ছাটা চিত্ত সিদ্ধারের মুখ থেকে শুনবেন। পরম পিতার নির্দেশ, পরম পিতার অভিপ্সা আপনারা শুনবেন, আপনারা মানবেন। এটি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। আমাকে জাহির করার জন্য বলছি না, আপনারাই আমাকে এই দায়িত্বে বসিয়েছেন, এই পদের গুরুত্ব দিয়েছেন, পরম পিতার অবর্তমানে তার প্রতিনিধি হিসাবে মেনে নিয়েছেন। সেই জোরেই, সেই আস্থার উপরে নির্ভর করেই আমি এত বড় দুঃসাহসের কথা বলছি। কি গাইডলাইন? সেই গাইডলাইনটা লাস্টের দিকে দিয়েছেন। মহামারীতে ছেয়ে গেছে বিশ্ব, আর আমরা সময় পাবো না। আমাদের যোগ্যতা প্রমাণের জন্য যেটুকু সময় এখনো আমরা পাচ্ছি, সেইটুকু সময় যেন কাজে লাগাতে পারি। আসল কাজ নামের অস্ত্র প্রয়োগ। আমি নামের ব্যাখ্যা করে যাচ্ছি। তার জন্য সেক্রেটারি, প্রেসিডেন্ট, এ অমুক ও তমুক, কমিটি, মিটিং, মিছিল, বক্তৃতাবাজি, তত্ত্ব ছড়ানো কিছু দরকার হবে না। যেটা বাবলু একটু আগে বলে গেল, যে ওরা বাড়ি বাড়ি, ফেসবুকে দেখছিলাম যে 5-7 জন 10 জন মিলে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে ঠাকুরের একটা করে হ্যান্ডবিল দিচ্ছে আর নাম করতে করতে বাড়ি বাড়ি ঢুকছে। এটা মারাত্মক কাজ হচ্ছে। ঠাকুর তো বলেছেন ঘরে ঘরে নাম করো। আপনারা যেমন নগর কীর্তন করেন, ওইরকম ছোট্ট ছোট্ট টিম করে 5 জন 10 জন মিলে নাম করতে করতে হারমোনিয়াম নাই ব্যথা, খোল করতাল নিয়ে চলে যাবেন। 5 জন 10 জন মিলে প্রত্যেকের বাড়ি বাড়ি ঢুকে ঢুকে ঠাকুরের একটা ছোট্ট পরিচিতির উপর একটা হ্যান্ডবিল বা একটা ছোট লিফলেট বা বই একটা ছাপিয়ে নিয়ে একটা করে বই দেবেন, ঠাকুরের একটা করে ফটো দিয়ে দেবেন, আর সাথে সাথে এই নাম করতে করতে বাড়িতে ঢুকবেন। ঠাকুর বলেছেন ঘরে ঘরে নাম কর, তাই তো? সেখানে সে কথা চিত্তদা এখানেও বলছেন যে ঘরে বসে এলাকায় এলাকায় রাম নামের ভাইব্রেশন তুলুন।
2 জন 5 জন 10 জন 20 জন মিলে তার জন্য শিক্ষিত পণ্ডিত নেতা কারোর প্রয়োজন নেই। নিঃস্বার্থ কর্মী, নিষ্কাম কর্মী, বাতাসের মতো যারা সবার আড়াল থেকে কাজ সেবার মতো মানসিকতা নিয়ে চলছে, সূর্যের মতো জলের মতো সবার সেবার কাজে নিজেকে উজাড় করে দিতে পারবে, ওই গাছপালা ফলমূলের মতো সবার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারবে। যেহেতু দায়িত্বে বসিয়েছেন আজকের দিনের জন্য, অন্তত করমপিতা শূন্য আসনে তার প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব পালনের জন্য, সেই দায়িত্বের কথা চিন্তা করে সেই গুরুত্ব দিয়েই আপনাদের বলছি, কমিটির গুরুত্ব নেই। মানে এতদিন যতগুলো কমিটি করেছি বলছে কমিটির গুরুত্ব নেই। এই পরিষদ, কর্মী পরিষদ কাজ করবে। একটা এলাকায়, গ্রামের নামে হোক বা এলাকার নামে হোক, একটা করে কর্মী পরিষদ হবে, 5 জন 7 জন 10 জন 20 জন। প্রকৃত যারা সময় দিতে পারবে, কাজ করতে পারবে নিঃস্বার্থভাবে। কিন্তু কাজ সেটা কি? নামের ব্যবস্থা করা। বাড়িতে বাড়িতে হোক, এলাকায় এলাকায় হোক, ব্যাপকভাবে প্রথম দায়িত্ব দেওয়া হলো এটা, যে নামের ব্যবস্থা করা বাড়িতে বাড়িতে হোক আর এলাকায় এলাকায় হোক। এবারে 5 জন 10 জন মিলে গেলে আবার অনেকে আমাকে ব্যাখ্যা করে প্রদীপ সর্দার চিত্ত বিরোধী। আরে ভাই, প্রদীপ সর্দার চিত্ত বিরোধী কেন হবে? আমি যেটা বলতে চাইছি, আপনার বাড়িতে যদি নাম করতে চান তাহলে আপনি 20 জন ভাই পাবেন। আপনার বাড়িতে 20 জন ভাই আছে? 10 জন আছে? 5 জন আছে কি বলুন দেখি? একটা পরিবারে কজন ঠাকুরের দিক, কজন নামে বসে? নিজেরাই বসে না। তাহলে আমাকে 5টা গুরু ভাই 10টা গুরু ভাইকে আমন্ত্রণ করতেই হবে আশেপাশে পাড়ার থেকে, তবে তো 10 জন 20 জনকে নিয়ে নাম হবে। সেটাকে ব্যাখ্যা মানে কি নামের বিরোধিতা করে? তার মানে আপনাকে 10 জন 20 জন ভাইকে নিয়ে নাম করতে গেলে আপনাকে 10টা 20টা ভাইকে তো আমন্ত্রণ করতেই হবে, আশেপাশের গ্রামের থেকে হোক বা আশেপাশের এলাকা থেকে হোক। তার জন্য বলা হয়েছে বাড়িতে হোক আর এলাকায় হোক, 5 জন 10 জন 20 জন মিলে নামটা করতে হবে। নামটা হচ্ছে 1 নম্বর দায়িত্ব দেওয়া হলো। 2 নম্বর দায়িত্ব দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে, এই নামের ব্যবস্থা বাড়িতে বাড়িতে হোক, এলাকা হোক, ব্যাপকভাবে একটা দিন যেন নষ্ট না হয়। কথাটা মাথায় গেঁথে নেবেন। একটা দিন যেন নষ্ট না হয় এমন ভাবে নাম করতে হবে। এই নাম ছড়ানোর সুযোগ আমরা যেন কাজে লাগাতে পারি, নামের আয়োজন করা। তার জন্য বিরাট কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই, সেক্রেটারি প্রেসিডেন্টের দরকার নেই। অথচ এখন দেখি বিভিন্ন জেলায় তো যাচ্ছি, মাঠের কর্মীগুলো ঠিক আছে, ওরা অত নেতা ফেতা বোঝে না, অত সংগঠন বোঝে না, কিন্তু নেতাগুলোই দেখি গন্ডগোল করছে। সেই এখনো সেই জেলা কমিটির এক জায়গায় ক্লাসে গেছি, দাদা এই আমাদের সেক্রেটারি, আমাদের এই জেলা কমিটির সভাপতি রামনন্ডম। একটু পরে আরেকজন আসলেন, দাদা ইনি আমাদের জেলা কমিটির সেক্রেটারি রামনন্ডম। দাদা ইনি আমাদের জেলার সহ সেক্রেটারি রামনন্ডম। আরে ভাই, কত রামনন্ডম বলবো? মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে পরিচয় করতে করতে সময় পার হয়ে যাচ্ছে। মানে এরা ভেবেছে ওই যে পোর্টফোলিও পেয়ে গেছে, এই যে চেয়ার পেয়ে গেছে সভাপতি সেক্রেটারি, এটাই মনে হয় চিরযুগ থাকবে আর কি, ওই পোস্ট কিছুতেই ছাড়া যাবে না। তাহলে তোমরা তো ভাই এই চেয়ারটা পেয়েছো কার সিগনেচারটা কার? চিত্ত শিকদার। শাখা জেলা সমন্বয়ের অনুমোদন কে দিয়েছে? চিত্ত শিকদার, সন্তান দলের সম্পাদক। তাহলে তিনিই আবার রাস্তা বদলে দিচ্ছেন। যার হাত থেকে যার সিগনেচার, যার স্ট্যাম্প প্যাডে, সন্তান দলের প্যাডে তিনি সিগনেচার করেছেন, শাখা জেলা সমন্বয় রেজুলেশন দিয়েছেন, তিনিই আবার পথ রাস্তা বদলে দিচ্ছেন। শেষ মুহূর্তে যে এলাকায় এলাকায় আঞ্চলিক ভৌগোলিক কর্মী পরিষদ তৈরি করো, তার জন্য বলছেন সেক্রেটারি প্রেসিডেন্ট দরকার নেই, তবে আলোচনার দরকার আছে, যেটা আজকে আমরা করছি। আলোচনার দরকার আছে, মাঝে মাঝে কর্মী আলোচনার দরকার আছে। নিজেদের মধ্যে কিভাবে নাম করা যাবে, কিভাবে আরো বেশি করে প্রচারটা করা যাবে, তো নামের প্রচারটা কিভাবে, কার বাড়িতে নাম ঢোকেনি। আমাদের এক সুন্দরবনের এক গুরু ভাই, তার একটা সুন্দর টেকনিক, মানে আমি খুব খুশি হই। উনি করেন কি, ওনার যত আত্মীয় স্বজন, তার মামাতো, কাকাতো, জ্যাঠতো, পিস্তুতো, মাস্তুতো যত আত্মীয় আছে, তাকে জপি জাপি যেভাবেই হোক ঠাকুরের একটা নামে তার বাড়িতে ফেলবে। মানে সে পিয়ারলেসের এজেন্টের মতো আর কি। মানে যেভাবেই হোক জপি জাপিয়ে, ধরুন আমি আমার মামার বাড়িতে, মামা তোমার বাড়িতে আসবো, তুই তোমার বাড়িতে একটা নাম দাও। মামা রাজি হয়ে গেল, ভাগ্নে যখন বলছে। এবার মাসির বাড়ি গিয়ে বলো, মামা মাসি তোমার বাড়িতে আমি আসবো, তোমার বাড়িতে আসি না কেন? তোমার তো ঠাকুরের নাম পছন্দ করেন, তোমার বাড়িতে নামের ব্যবস্থা করে আসবো। এইভাবে টেকনিক করে করে উনি যত আত্মীয় আছে সবার বাড়িতে এরকম নামের ব্যবস্থা, মানে কোনো আত্মীয় বাদ দেয়নি। এটা কিন্তু একটা ভালো পলিসি। মানে যেহেতু একটা আত্মীয়তার সূত্রে জোর থাকে, সেই জোর দিয়ে আপনি আপনার বাড়িতে একটা নামের ব্যবস্থা করুন, আমরা যাবো।
তাহলে তোমার বাড়িতে আসাও হবে, থাকাও হবে, খাওয়া হবে, নামও হবে। এটা খুব সুন্দর টেকনিক আর কি, মানে আমাদের সুন্দরবন এক ভাই এটা করে আর কি। যাই হোক, প্রসঙ্গে ফিরি। এই আলোচনার দরকার আছে, তার জন্য কর্মী পরিষদ করা হলো। সেখানে এলাকার ভাইয়েরা বোনেরা তারা আলোচনা করবেন, তার মধ্যে একজন আহ্বায়ক রাখা হবে সদস্যদের আলোচনা ডাকবার জন্য। সবাইকে ডাকবে, কর্মী পরিষদের কর্মীদের আলোচনা করবে, প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তারপরে আবার বলছেন যে যেভাবে পারবে এই রামনারায়ণ নাম মুখ্য অস্ত্র, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ারের মাধ্যমে ওঙ্কারের ভাইব্রেশন ছড়াবো 2 জন 5 জন 10 জন মিলে। তার জন্য এক একটা এলাকায় কর্মী পরিষদ, মানে আঞ্চলিক ভাবে আর কি। ভৌগোলিক জেলাতে একটা করে ভৌগোলিক কর্মী পরিষদ, জেলা কর্মী পরিষদ, অমুক জেলার সন্তান দল কর্মী পরিষদ। হ্যাঁ, আর থাকবে প্রয়োজন মাফিক একটা শীর্ষ তদারকি কমিটি, মানে প্রত্যেক জেলার যারা ভৌগোলিক জেলা কর্মী পরিষদের একজন কনভেনার আহ্বায়ক থাকবে, তাদেরকে নিয়ে একটা তদারকি কমিটি। তারা গোটা পশ্চিমবাংলা সবার সমস্ত জেলা খবর রাখবে যে সেই জেলায় ঠিকভাবে নামটা ঠিক প্রচার হচ্ছে কিনা। তাহলে এটা কার গাইডলাইন? এটা কার গাইডলাইন? চিত্ত শিকদারের। এতক্ষণ ধরে এই বুঝলেন? এখানে প্রথমেই বলে দিয়েছেন আজকের এই বক্তব্যটা চিত্ত শিকদারের বক্তব্য হিসেবে নেবেন না। পরম পিতার অভিপ্সা আমার মুখ থেকে বাড়ানো হচ্ছে, সেই বিশ্বাস নিয়ে কথাগুলো, সেই জোরেই কথাটা বলছি। প্রথমেই বলে দিয়েছেন কিন্তু আলোচনা শুরুতে। তাহলে বকলমে চিত্তদার মুখ থেকে ঠাকুর এই তার ইচ্ছাটা প্রকাশ করলেন, ঠিক না ভুল? তাহলে এই ভাষণটা দিয়েছেন 2018-তে, তাই তো? তাহলে 2018-তে আজ 2024 পার হতে যাচ্ছে, কার্যকরী হয়নি কেন? আসলে সেক্রেটারি সভাপতির পদ চলে যাবার ভয়। তাই আমরা মুখে চিত্তদা করি, কিন্তু তার নির্দেশে আমরা মানি না। যাই হোক, আর একটা জায়গায় মারাত্মক একটা জায়গা আমাদের ভাবতে হবে যে কিভাবে প্রচার করা যায়, ব্যাপকতা যায়, কিভাবে নামের ফাঁকে ফাঁকে তত্ত্ব আলোচনা করা যায়। এই তত্ত্ব আলোচনা কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আর আরেকটা জায়গায় এখানে এই ভাষণের প্রথম দিকে আছে, আমি আর পড়ে শোনাবো না, আপনার মুখে বলে দিচ্ছি। বলা হচ্ছে হাতির বাইরের দাঁত, যারা ছিলেন ওই মিটিং এ, হাতের বাইরের দাঁত যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন, সন্তান দলের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে বজায় রাখার জন্য একটা কমিটির সেফ দিয়ে রাখো। সেটা কোনো খবরদারি, এই বইতে আছে, তারা কোনো খবরদারি মাতব্বরি করতে পারবে না, তারা কোনো খবরদারি মাতব্বরি করতে পারবে না। তারা জাস্ট কমিটির শুধু ওই সেফটা দিয়ে রাখবে রেজিস্ট্রেশন বজায় রাখার জন্য। আর হাতির ভিতরে দাঁত চাবানোর কাজের জন্য এলাকায় এই আঞ্চলিক কর্মী পরিষদ গঠন করার নির্দেশ দেওয়া হলো। তাহলে আমাদের কি চেষ্টা করা উচিত, গতানুগতিক ধারায় যে শাখা জেলা সমন্বয় নিয়ে কামড়ে করছে, এই চেয়ারগুলোকে বাদ দিয়ে আমরা কি পারি না ব্যাপকভাবে নাম প্রচারের স্বার্থে এলাকায় একটা করে সমস্ত পুরাতন ধারায় কমিটি ভেঙে দিয়ে নতুন করে আমরা একটা করে আঞ্চলিক ভৌগোলিক কর্মী পরিষদ বানাতে পারি না? হ্যাঁ কিনা বলুন? কটা হাত উঠেছে? একটা। রামনারায়ণ তো যদি পরম পিতাকে বিশ্বাস করেন, পরম পিতার ইচ্ছা কিন্তু এই বইয়ের মধ্যে দিয়ে বলা হয়েছে। যদি এখানে চিত্ত শিকদারের বক্তব্য না, তাহলে যেন আমরা 3 মাসের পরে আর একটা আমরা এরকম প্রস্তুতি শিবির করব, সেখানে আবার আমরা খবর নেব। আগে আঞ্চলিক গুলো হোক, প্রত্যেক এলাকায় করে 4-5টা শাখা মিলে একটা করে আঞ্চলিক, যে যার এলাকা ভিত্তিক। এখন তো প্রায় ভাটার টান, অনেক কর্মী প্রায় মারা গেছে, অনেক কর্মী বয়সের ভারে, যেটা বিকাশদা বলছিল, এখন বেরোতে পারছে না বার্ধক্যের ভারে। যে কয়েক ভাই টিকে আছে, প্রতিদিন হলে তো খুব ভালো হয়, না হলে অন্তত 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ অন্তর অন্তর একটা করে নামের ব্যবস্থা করা। প্রতিদিন যদি পারেন তো খুব ভালো হয়। নামের নামটাকে ব্যাপকভাবে প্রচার করা। আর এখানে বইতে আছে দ্বিতীয় দায়িত্ব শঙ্করধ্বনি, আর 3 নম্বর দায়িত্ব হচ্ছে মাঝে মাঝে কর্মীদের নিয়ে আলোচনা। কর্মীদের নিয়ে, গণপ্রচার না, পাবলিক প্রচার অনেক হয়েছে, কর্মীদের নিয়ে আলোচনা, তত্ত্বে প্রতিষ্ঠিত হবার জন্য। সুতরাং এটা আমরা কোনো লবি দল যারা বদনাম দিচ্ছে এসব আমরা বুঝি না। আমরা জন্মসূত্রেই সন্তান দল, ঠাকুর এই সন্তান দলের প্রথম সদস্য, ঠিক তো? সুতরাং আমরা সন্তান দল ছেড়ে যে দলগুলো তৈরি হচ্ছে নতুন নতুন নাম দিয়ে, ওইসব দল করবেন?
আমরা মরতে বলে সন্তান দলে জন্ম, সন্তান দলেই আমরা যেন মরতে পারি, সন্তান দল করতে করতে। ঠিক না বল? সবাই মিলে রাম রাম নাম বলুন দেখি। তাহলে অন্য কোন দল লবি আমরা বুঝি না, পরম পিতার মনোনীত সম্পাদকের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাব। আগামী দিন এই যে অ্যাকশন যাত্রাটা দেখছেন না, এটা অ্যাকশন যাত্রা দেখেছেন? কে কে দেখেছেন? দেখেছেন? অ্যাকশন যাত্রা, অ্যাকশন নাটক না, অ্যাকশন যাত্রা। হ্যাঁ, অ্যাকশন যাত্রা। এই সেই অ্যাকশন যাত্রা বই, এই অ্যাকশন যাত্রার কপি আপনাদের দিতে পারি। আগামী দিন ঠাকুরের বলা, আগে বাংলাটাকে গোছানো হবে, তা থেকে সারা ভারত থ হয়ে যাবে। তারপর ভারতটাকে গোছানো হলে সারা বিশ্ব থ হয়ে যাবে। কোন বইতে আছে? পরম চৈতন্য মহাপ্রকাশ আলোক ঠাকুর বইতে, তাই তো? সুতরাং পরম চৈতন্য মহাপ্রকাশ আলোক ঠাকুর বইয়ের এই নির্দেশ অনুযায়ী আজকের কিন্তু ওপার বাংলায় যা ঘটেছে আপনারা কিছুদিন আগে জেনেছেন। এপার বাংলায় সেই কাজ শুরু হয়েছে, জাগরণ শুরু হয়ে গেছে। এই জনগণকে আর ঘুম পাড়ানো যাবে না, জনগণ কিন্তু জেগেছে। যেটা সন্তান দল এতদিন চিৎকার করে জাগাতে পারেনি, যে পচা মহিলার লাশ নিয়ে, যে আরজিকর থেকে পচা মহিলার লাশ নিয়ে বালক ব্রহ্মচারীর দেহ বলে চালাতে চেয়েছিল, সেই আরজিকর থেকে জ্যান্ত লাশের কৈফিয়ত দিতে হচ্ছে। জনগণের ঘুম ভেঙে গেছে, আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না। অনেক আফিম খাইয়েছে এতদিন ধরে, সেই আরজিকর। সুতরাং হিসাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠাকুর বলে রেখেছেন। আমি স্বাধীনতার পাই হিসাব নেব, ঠাকুরের বলা। সুতরাং ক্ষেত্র তৈরি, ব্যাপক গতিতে কাজ চলছে। ভিতরে ভিতরে কীর্তিনাশার মধ্যে প্রচন্ড দ্রুত গতিতে কাজ করে চলেছে। তাহলে আমাদের একটাই দায়িত্ব হবে, আমাদের আমি যেটা সব জায়গায় বলি, আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়। পরমপিতা যেখানে গেদের মিটিংয়ে, লাস্ট মিটিংয়ে বললেন যে আমি সুস্থ হয়ে ফিরে এসে একটা সুসংবাদ দেবার ইচ্ছা রইল, এটা যেমন বলেছেন। আবার পরমপিতার লাস্ট যে করা যাবো, সেই করা যাবকের নাম কি? ধর্ম যজ্ঞ পূরণ ভাগ ছাড়া নয়। তার ব্যাখ্যা করা হলো কি না, যেখানে যোগাযোগ করলে যোগাযোগে যুক্ত হতে পারবে সেখানে করবে যোগ, যেখানে যোগাযোগ করলে বিয়োগ হবার আশঙ্কা সেখান থেকে সরে পড়বে। মারপিট করতে বলেছে, কিন্তু এখন থেকে আজকাল মারপিট হচ্ছে সন্তান দলে, দেখছি, যা খবর পাচ্ছি আর কি। ঠাকুর কিন্তু মারপিট করতে বলেনি, তোমার দেখছো যে এখান থেকে যোগাযোগ করলে, এই সঙ্গ করলে আমার বিয়োগ হবার আশঙ্কা, সেখান থেকে ঠাকুর বলছেন সরে পড়বে। অপূরণকে পূরণ করো, মানে নিজের আত্মপ্রস্তুতির কথা বলা হলো। আর প্রয়োজন ভিত্তিক সমবন্টন করবে, এটা গাইডলাইন প্রথম। এবং এই করা যাবে লাস্ট কটা লাইন খেয়াল করে দেখুন, কোন রূপ দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না। আছে করা যাবে? আছে তো? কোন রূপ কারণ অন্তর্যামী জানেন যে আমি এখান থেকে সরে পড়বো, আমার সন্তানেরা দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করে ফেলবে। তাই আগাম সতর্ক করে রাখলেন, কোন রূপ দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না। প্রতি মুহূর্তে সবল চিন্তাকে বাঁচিয়ে রাখবে আমার এই সবল তত্ত্ব দিয়ে, মানে ঠাকুরের এই তত্ত্ব দিয়ে। ঠাকুর তো অনেক আগেই, সেই 52 সালে বলে রেখেছেন যে এমন একটা ঘন কুয়াশার সৃষ্টি হবে, এমন একদিন আসবে যে মিথ্যার মেঘে সবকিছু ঢাকা পড়ে যেতে পারে। সেই মিথ্যার আবরণ ভেদ করে যদি সত্য সূর্যকে, জ্ঞান সূর্যকে প্রজ্বলিত রাখতে পারো, তাহলে সকল কুয়াশা কেটে যাবে। তাই তো? 1952 সালে পুরীর ভববাগলার আশ্রমের ভাষণ, অনেক পুরাতন ভাষণ। তাহলে আজকে সেই কুয়াশার সৃষ্টি হয়েছে, সেই পথ সৃষ্টি হয়েছে। আজকে ঠাকুরের প্রতি দ্বন্দ্ব, অবিশ্বাস এসে গেছে। তাই আমি আর সময় নেব না, একটা ঘটনা বলে শেষ করব। রবি ঠাকুরের একটা প্রবন্ধ আছে, আপনারা অনেকে পড়ে থাকবেন। সেই গীতাঞ্জলির একটা দৃষ্টান্ত দিয়ে বলছি। ঠাকুর যেটা আমাদের দিতে চাইছেন সেটা আমরা নিতে পারছি না। ঠাকুর বলছেন, আমি খনি থেকে তাল তাল মণি তুলে তোমাদেরকে দিয়েছি, তোমরা যে নিচ্ছ না এটাই ভেবে আমি দুঃখ পাই। আমি না চাইতে দিয়েছি, অনেক দিয়েছি, আরো দেব, তোমরা যে নিচ্ছ না এটাই ভেবে আমি কষ্ট পাই। ঠাকুরের বলা। সুতরাং আমাদেরকে নিজেদেরকে আগামী দিনের জন্য উপযোগী করে রাখা, প্রস্তুত করে রাখা, যে মুহূর্তে ঠাকুরের ডাক পাবো যেন আমরা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়তে পারি। সেদিন যেটা চিত্তদা প্রায় মিটিংয়ে বলতেন, প্রত্যেকটা সম্মেলনে, এই হলে সম্মেলনে এইখানে বসে চিত্তদা বলে গেছিলেন, সেদিন আমার পোশাক কুকুর কে দেখবে,
কুকুর বেড়া গরুল ছাগলকে কে দেখবে, আমার ব্যাংক ব্যালেন্স কি হবে, আমার গাড়ি বাড়ি কে পাহারা দেবে, সেদিন কোনো পিছুটান তুচ্ছ না করে যে আমি যে মুহূর্তে পরম পিতার ডাক আসবে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি। অতএব সারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন, সারা বিশ্ব পরিস্থিতি পুরো দাবানলের মতো জ্বলছে। সারা বিশ্ব প্রকৃতির মার রুদ্র রূপ ধারণ করেছে মহাপ্রকৃতি। আর একদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি। কিছুদিন আগে রাশিয়া চীন ভারতের বন্ধুত্ব হয়ে গেল না? দেখতো কি ভাবলো, খবর আছে? রাশিয়া চীন অখণ্ড বন্ধুত্ব, তিনটে দেশ, কেউ কোনো কারণে কোনো দেশকে আক্রমণ করবে না, অন্য কোনো দেশকে আক্রমণ করতে গেলে তিনটে দেশ যৌথভাবে আক্রমণ করবে। এত বড় বন্ধুত্ব, এটা এশিয়ান ব্লকের ইঙ্গিত না? একদম 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 কিভাবে কাজ চলছে, কিছুদিন আগেই বৈঠকটা হয়ে গেল। সুতরাং কাজ দ্রুত গতিতে চলছে। একদিকে প্রকৃতি যেমন রুদ্র রূপ ধারণ করেছে, ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প বন্যা মহামারী জলোচ্ছ্বাস, তেমনি আর একদিকে বাংলা গোছানোর কাজ, সারা বিশ্ব জাল গোটানো শুরু হয়ে গেছে। ওদিকে জাল গুটিয়ে গুটিয়ে বাংলা পর্যন্ত ঢুকে পড়েছে, ঢেউ বাংলায় ঢুকে গেছে, আর সময় দেবে না বেশি। সুতরাং আমরা যেন মানসিকভাবে তৈরি থাকতে পারি, যে মুহূর্তে ডাক পাবো আমরা যেন প্রস্তুত থাকতে পারি, পরম পিতার ডাকে যেন সাড়া দিতে পারি। এবং আমার দুঃখ হয়, বড় কষ্ট হয়, যেটা বারবার বলতে গিয়ে আমার বাদ পড়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় অভাবটা কি জানেন? নাম করব ঠিক আছে, নাম প্রচার করবো ঠিক আছে, জব নিজেকে আত্মশক্তি সঞ্চয়ের জন্য, কারণ নাম করলে বিশ্ববাসীর কল্যাণ হবে, কিন্তু আমার ঘরে কি হবে? আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে কিসে? জবের দ্বারা। সুতরাং নামের পরে যে আবেশটা তৈরি হবে, যে একটা তন্ময় ভাব সৃষ্টি হবে, ওই সময় বাইরে গিয়ে কি করি, এটা এই নামের আশা থেকে উঠে কি করেন না, এটা না করে জবের পরে সঙ্গে সঙ্গে ভিতরের ব্র্যান্ডটাকে, শূন্যস্থানটাকে পূরণ করার জন্য জব দিয়ে ভরতে হবে। কারণ এই যে হিজিবিজি সাউন্ড গুলো না, এগুলো মুছে যায়, এই কীর্তন কর্তন হয়ে যায় কীর্তনের মাধ্যমে। তারপরে এটাকে শূন্যস্থান পূরণ করার জন্য জব দিতে হয়, তার নামের পরেই জবের ব্যবস্থা করবেন। যেখানে নাম করবেন, সান্ধ্য নাম করছেন, সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা নাম হলো, 30 মিনিট হলো জব রাখবেন। যেটা গোঘাটে গিয়ে দাদা ওখানে দেখলাম কি সুন্দর সিস্টেম, ওরা প্রতি মাসে এটা করে, এলাকা এলাকা করে। কিছুক্ষণ নাম হলো, কিছুক্ষণ জব হলো। আমি বিনয়দাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, কিদারা করে, বিনারা করে না। আমার খুব দুঃখ হয়, উনি আয়োজন করলে কি হবে? সত্যি কথা বলতে আমি ভয় পাই না। এখানে মাসিক মিটিং হয়, নাম হয়, কিন্তু জব হয় না। জব করতেই হবে, 30 মিনিট হলো, বাধ্যতামূলক করতে হবে। বর্ধমান থেকে কারা আছেন? লোকাল লোকাল কেউ নাই, এই একজন, ধন্যবাদ। তো যাই হোক, নামের পরে জব অবশ্যই দিতে হবে। যেখানে 12 ঘন্টা নাম হোক, সান্ধ্য নাম হোক, নামের পরে অবশ্যই জব দেবেন। বিনয়দাকে আমি হাত জোড়ে করে অনুরোধ করে যাচ্ছি, যে সংগঠন থেকে যে প্রতিনিধি এসছেন, যে জেলা থেকে প্রতিনিধি এসছেন, তাদের প্রত্যেককে হাত জোড়ে করে বলে যাচ্ছি, নামের পরে অবশ্যই জবের ব্যবস্থাটা রাখবেন। তারপরে ঠাকুরের মুখনিসৃত বাণী যে কোনো একটা বই নিয়ে 30 মিনিট হলেও একটু পাঠ করবেন, ব্যাখ্যা করার দরকার নেই। ঠাকুরের বাণী, মুখনিসৃত বাণী গুরু গীতার মতো শ্রবণ করলেই কাজ, কানে শুনলেও কাজ, কানে শুনলেও কাজ। কারণ এই যে নাম দেওয়া হয়েছে, পৃথিবী থেকে 25,000 ঊর্ধ্বে শ্রেণীর সুর, আর যে জব দেওয়া হয়েছে 500 কোটি স্তরের থেকে। কোন বইতে আছে? পরমার্থ বেদবাণী বইতে। সুতরাং আর এই যে তত্ত্ব, এই শুনতে শুনতে তোমার দেহের টেম্পারেচার 110 ডিগ্রি চলে যাবে। মানে আমাদের দেহের টেম্পারেচার কত এখন? 98 ডিগ্রি, 98। আপনি ঠাকুরের তত্ত্ব শুনতে শুনতে আপনার টেম্পারেচার 110 ডিগ্রি হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না। মরা তো দূরে থাক, 104-5 ডিগ্রি জ্বর উঠলে নাকি মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, সেখানে মরাতে দূরে থাকে, আপনার মধ্যে একটা স্নিগ্ধ আলো বেরিয়ে আসবে। এই তত্ত্বের গভীরে প্রবেশ করতে যদি পারেন, তত্ত্বকে আত্মস্থ করতে পারেন। আমাদের তো বেদ বদহজম হয়ে গেছে, ঠাকুরের বেদের তত্ত্ব আমাদের বদহজম হয়ে গেছে, যার জন্য আমাদের মধ্যে টেম্পারেচার বাড়ে না, আর টেম্পারেচার নেমে যাচ্ছে, কোলাপস করে যাচ্ছে সব। তাই আমাদের একান্তভাবে নাম যেমন করবেন, তার সাথে জব রাখবেন, তার সাথে তত্ত্ব পাঠ করবেন, ঠাকুরের মুখনিসৃত বাণী। এবং এই কর্মী পরিষদ যেন আগামী 3 মাস পরে আমরা রিপোর্ট পাই, এলাকায় এলাকায় আপনারা বানিয়ে ফেলেছেন। সাথে সাথে আমাদের সবচেয়ে বড় একটা ঘাটতি কোথায় হচ্ছে জানেন? আমরা ঠাকুরকে দোষ দিচ্ছি, বাবা তুমি কবে করবে, কিন্তু আমাদের মধ্যে প্রার্থনা নেই। আজকে 8 কোটি 10 কোটি দরকার নেই, আমরা যদি কমপক্ষে, যেটা বিকাশ বলছিলেন যে 8 কোটি দরকার নেই, 8,000 ভাই বোন এখন একটা বড় মিটিং দেখলে পাওয়া যায় না কেন? আমরা কমপক্ষে যদি 10,000 ভাই বোন কি 1 লক্ষ ভাই বোন যদি প্রার্থনা করতে পারতাম, বাইরে না গিয়ে ঘরে বসে প্রার্থনা করতাম, হে পরম পিতা
এই যন্ত্রণার কারাগার থেকে আমাদেরকে মুক্ত করো। আর এই সহ্য করতে পারছি না এত যন্ত্রণা, এত হাউতাস, এত জ্বালা যন্ত্রণা, এত ব্যথা বেদনা। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার কাজ তুমি সম্পূর্ণ করো। এই প্রার্থনাটা যেন আমরা করি। সকলার কাতর আবেদন, সকলার চোখের জল, সমস্ত সন্তানদের তার চোখের জল, তাদের আবেদন, কাদের আবেদন পরম পিতার আসন টলিয়ে দেবে। তিনি বাধ্য হবেন, কারণ তিনি অপেক্ষা করছেন কবে তার সন্তানেরা জাগবে, কবে তার সন্তানেরা অন্তর থেকে প্রার্থনা করবে। তাই পরম পিতার কাছে আকুল দয়া করে এই ভোগের রসে ডুবে না গিয়ে অন্তত দয়া করে পরম পিতার কাছে কাঁদুন, প্রার্থনা করুন। অহংকার দিয়ে পরম পিতাকে চেনা যাবে না। তার কাছে অহমিকা শূন্য হয়ে নত হয়ে পরম পিতার কাছে সবসময় কায় মনোবাক্যে অবনত মস্তকে তাকে প্রার্থনা জানিয়ে নেবেন। বড় দুঃখ হয়, রবীন্দ্রনাথের এই প্রবন্ধ দিয়ে আমি শেষ করছি আজকের আলোচনা। সেটা হচ্ছে, এক রাজা ঘোষণা করেছেন রাজ্য পরিভ্রমণে বেরোবেন। রাজ্য পরিভ্রমণে বেরোবেন রাজা ঘোষণা করেছেন। সেই ঘোষণা শোনার পরে সেই রাজ্যের একটা ভিখারি সে ভাবছে যে আজকে যখন রাজামশাইকে পেয়েছি, আমার বয়স হয়েছে, ভিক্ষা করতে আর পারি না, বাইরে ঘাটে যেতে পারি না, সুতরাং এই ভিখারি ভেবে রেখেছি রাজামশাইকে পেলে আমি আমার কিছু ধন দৌলত চেয়ে নেবো, তাহলে আর ভিক্ষাটা করতে হবে না। তখন মনে মনে সেটা ভাবছে ভিখারি। যথারীতি দিনের দিন রাজামশাই নামলেন সেই এলাকাতে, রথে করে নামলেন। রথে থেকে নামার পরেই সবার আগে যত প্রজা দাঁড়িয়ে আছে সবার আগে সেই ভিখারির কাছে রাজামশাই আগে গেছেন। গিয়ে বলছে, রাজামশাই প্ল্যান করে আছে রাজামশাই যে আসবে তার কাছে কিছু ধন দৌলত চেয়ে নেবে। সেটা না করে উল্টে রাজামশাই ভিখারির চাওয়ার আগে রাজামশাই ভিখারির কাছে হাত পেতেছে, তোমার যা কিছু আছে আমার দেওয়া। কি বিপদ কাণ্ড দেখুন। ভিখারি তো অপ্রস্তুত হয়ে গেছে যে তোমার যা কিছু আছে আমাকে দাও, আমি তো নিঃস্ব রিক্ত, আমার কাছে তো কিছুই নাই, আমি আবার তোমাকে কি, রাজামশাইকে কি দেবো? রাজামশাই হাত পেতে দাঁড়িয়ে আছে, ভিখারি অপ্রস্তুত হয়ে গেছে, আমার তো চাল চুলো কিচ্ছু নাই। তখন ভাবলো যে তার সারাদিন যা ভিক্ষা করেছিল সেই ভিক্ষা করার থেকে থলি থেকে অনিচ্ছা সত্ত্বে এক মুষ্টি চাল রাজামশাইয়ের হাতে দিলেন। দিয়ে মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন। যে আজকের বড় আশা ছিল রাজামশাইয়ের কাছ থেকে অনেক কিছু ধন দৌলত চেয়ে নেবো, বাকি জীবনটা আর ভিক্ষা করতে হবে না। উল্টে রাজামশাই আমার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিয়ে গেলেন, এ কি রাজকীয় তামাশা। রাজামশাই অবাক হয়ে গেলেন, এই ভিখারি অবাক হয়ে গেলেন যে এর কি রাজকীয় তামাশা, রাজামশাই আমার সঙ্গে এ কি করলেন। খুব মনের দুঃখে বাড়ি ফিরে গিয়ে এবারে ওই যা ভিক্ষা করেছে সারাদিন, চাল আলু ডাল পটল যা পেয়েছে সেগুলোকে ওই বারান্দায় ঢেলেছে। যেই ঢেলেছে দেখছে যা যা সারাদিন ভিক্ষা করেছে সবই আছে, শুধুমাত্র যে এক মুষ্টি চাল রাজামশাইয়ের হাতে দিয়েছিলেন অনিচ্ছা সত্ত্বে, সেই এক মুষ্টি চাল স্বর্ণখণ্ডে পরিণত হয়েছে। তখন ভিখারির কি কান্না যে আমি এ কি ভুল করলাম, আমি যদি আমার সমস্ত ভিক্ষার থলিটা উজাড় করে দিতে পারতাম তাহলে আমার সারাটা জীবন আমার অভাব ঘুচে যেত। তো আমাদের দশা সেটা হবে না। তো আজকে পরম পিতা আমাদের কাছে যা চেয়েছেন, কি চেয়েছেন, তোমরা দীক্ষা নিয়েছো, দক্ষিণা দাওনি, দক্ষিণা তোমাদের দিতে হবে। কি দক্ষিণা? যে ফুল বাগানের মালি যেমন ফুল ফুটিয়ে খুশি হয়, তেমনি তোমরা তোমার নিজেদেরকে পবিত্র ফুলের মতো নিজেদেরকে সুন্দর করে তোলো। এটাই আমার গুরু দক্ষিণা। আমরা নিজেদেরকে পবিত্র সুন্দর করে গড়ে তুলতে পারিনি। আজকে পরম পিতার প্রতি আজকের আমরা সন্দেহ দ্বন্দ্ব প্রকাশ করছি, তাকে আমরা বিশ্বাস করতে পারছি না, ভরসা করতে পারছি না। তবে ভিখারির মতো আজ আমাদের দশা হয়ে গেছে। সেই চোখের জল যেন ফেলতে না হয়, সেই আফসোস যেন করতে না হয়, তার জন্য আমরা যেন 16 আনা বিশ্বাস নিয়ে পরম পিতার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করতে পারি যে আমরা তো সবাই তারের পুতুল, 10টা আঙুলের খেলা, আমাদের কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। পরম পিতা তোমার কাজ তুমি করিয়ে নাও, আমাকে তোমার চরণ ছাড়া করো না। রাম 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 রাম।